ওকে, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ডিওবিজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, এটা আজকে আমাদের পেড গ্রুপের কততম ক্লাস? জি, আমার কথা কি শোনা যায়? শোনা গেলে রেসপন্স করতে হবে। আচ্ছা, একটু রেসপন্স করবেন, কারণ হচ্ছে যে আমাদের যে পুরাতন সেটআপ, মানে নরমালি আমরা যেখানে ক্লাস নেই, ঠিক আছে, আজকে সেখান থেকে একটু ভিন্ন জায়গায় ক্লাস নিচ্ছি, মানে আমার রুমেই ক্লাসটা নিচ্ছি। সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমাদের টপিক কি কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা? দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার। আচ্ছা, ফেসবুক লাইভে অনেকে দেখতেছেন, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্টে করবেন। আর আমি শুরুতে যেটা বলি যে আমার ক্লাসে যারা জয়েন করছেন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আপনাদেরকে আমি হতাশ করব না, ঠিক আছে? যেটুকু পারি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের পরীক্ষা সামনে সেটাতে আপনারা কাজে লাগাইতে পারেন। ওকে, তো এই যে আমাদের কবিতাটা দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার, এই টাইটেলটা নিয়ে শুরুতে কথা বলা যাক। এই টাইটেলটা দেওয়া হলো কেন? এই যে রাইম, এটা হচ্ছে আমাদের রাইম যে আছে, এটার আর্কাইক উচ্চারণ হচ্ছে এটা মূলত ছন্দ। তো অফ দ্য এনশিয়েন্ট মারিনার, এনশিয়েন্ট মানে কি জানি আমরা? আচ্ছা, আমরা নরমালি এনশিয়েন্ট বলতে ওল্ড কোনো কিছুকে বুঝি, মানে পুরাতন। বাট এক্ষেত্রে আমাদের যে কবিতাটা আছে এটার গুরুত্ব কিন্তু একটু বেশি। এনশিয়েন্ট দ্বারা আমাদের কবি এখানে অনেক প্রাচীন, প্রাচীন বলতে অনেক বেশি প্রাচীন এবং সুপার ন্যাচারাল বিষয়টাকে বোঝাইতে চাইছেন এনশিয়েন্ট দ্বারা। যদি সেটা না হতো তাহলে কিন্তু সেখানে তিনি ওল্ড মারিনার ইউজ করতে পারতেন, কিন্তু তিনি এনশিয়েন্ট এই ওয়ার্ডটা ইউজ করছেন। আচ্ছা, এখন এই যে মারিনার, এই ওয়ার্ডটার মিনিং কি? নাবিক। তাহলে আমাদের পুরো টাইটেলটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? আচ্ছা, বৃদ্ধ নাবিক, বৃদ্ধ নাবিকের উপরে হচ্ছে ছন্দ বা কবিতা, ঠিক আছে? টাইটেলটা হচ্ছে এরকম। এখন এই যে আমাদের কবিতাটা, এই কবিতাটা লিখছেন কে? এস.টি. কোলেরিজ। এস.টি এর ফুল ফর্ম কি? আচ্ছা, লেখা কি ক্লিয়ার দেখা যায়? মানে আরো কি বড় করে লিখবো? আচ্ছা, প্রবলেমটা হইছে হয়তোবা আমার শার্টের কালার আর বোর্ডের কালার প্রায় একই রকম হয়ে গেছে, তো সেক্ষেত্রে ফোকাস করতে ক্যামেরার অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি লিখে সরে যাব, অসুবিধা নাই। স্যামুয়েল টেইলর কলিরিজ। আচ্ছা, তো যেহেতু আমরা এস.টি. কলিরিজের কবিতা পড়তে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা তার সম্পর্কে একটু জানে নিব প্রথমে। এখন কথা হইলো, এই যে এস.টি. কলিরিজ, ইনার কি কোনো কবিতা আমরা আগে পড়ছি ফার্স্ট ইয়ারে? মনে করে বলেন। তাহলে এস.টি. কলিরিজের প্রথম কবিতা আজকে আমরা পড়তে যাচ্ছি, ঠিক আছে? তো প্রথম যেহেতু কবিতা পড়তে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এস.টি. কলিরিজ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার শুরুতেই। আচ্ছা, এখন আপনারা যারা লিটারেচারের ক্লাসগুলা করছেন, তাদের একটু মোটামুটি যে বেসিক নলেজটা দরকার সেটা হয়তোবা আছে। আমি একটু তার সম্পর্কে আলোচনা করি শুরুতেই। তিনি জন্মগ্রহণ করেন কত সালে? কারো জানা থাকলে রেসপন্স করবেন।
1772। আচ্ছা, 21 অক্টোবর। মারা যান কত সালে? 1834। আচ্ছা, 25 জুলাই। তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1772 সালে এবং মারা যান 1834 সালে। আচ্ছা, একটা মানুষের জন্ম মৃত্যু গেল, আমাদের সব থেকে যে বিষয়টার প্রতি ইন্টারেস্ট থাকে সেটা কি? তার বিয়ে। আচ্ছা, তো তিনি কাকে বিয়ে করেন? হায় রে, কারো জানা নাই? সারা ফিকার নামে একজনকে তিনি বিয়ে করেন, সারা ফিকার। আচ্ছা, কত সালে বিয়ে করেন? 1795 সালে। আচ্ছা, তখন তার বয়স হয়েছিল কত বছর? 23 বছর। দেখেন, 23 বছর বয়সে আমাদের এসটি কলেজ কিন্তু বিয়ে করে ফেলছে। এখন আপনাদের বয়স কত? তাহলে কি করতে হবে? বিয়ে করতে হবে, কারণ তিনি এই যে বিয়ে করেন হচ্ছে 1795 সালে। তার যে এই যে দ্য রাইম অফ দ্য এনশাইন্ট মারিনার, এটা প্রকাশিত হয় হচ্ছে 1798 সালে। তাহলে বিয়ের পরেই কিন্তু তিনি এত ভালো একটা কবিতা লিখতে পারছেন এবং সফলতা অর্জন করতে পারছেন, বিখ্যাত হয়েছেন। বিয়ে করেন ভাই, বিয়ে করে সবাই সফল হয়ে যান। আচ্ছা। আচ্ছা, যাই হোক। তো এই যে এসটি কলিরিস, আমরা যে কবিতাটা পড়বো, দ্য রাইম অফ দ্য এনশাইন্ট মারিনার, এটা কোন কোর্সের অন্তর্ভুক্ত বলেন তো? কোন কোর্সের অন্তর্ভুক্ত বলতে হবে? রোমান্টিক পোয়েট্রি। আচ্ছা, তাহলে এটা কোন এই যে কোন পিরিয়ডের মধ্যে পড়ে? তিনি যে কবিতা লিখছেন, রোমান্টিক পিরিয়ড। আচ্ছা, রোমান্টিক পিরিয়ডের ডিউরেশন কত থেকে কত ছিল? আচ্ছা, এখন দেখেন, 1798 থেকে 1832। তিনি জন্মগ্রহণ করছেন 1772 সালে এবং মৃত্যুবরণ করছেন হলো 1834 সালে। যাই হোক, তো তিনি জন্মগ্রহণ করার পরে তিনি মূল মূল কবিতাগুলো যে সময় লিখছেন সেই পিরিয়ডটাকে বলা হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ড। এখন রোমান্টিক পিরিয়ডটা শুরু হয় কার দ্বারা? গুড, ভেরি গুড। এসটি কলেরিস আর হচ্ছে ওয়াটসওয়ার্থ। আচ্ছা, ইনাদের মাধ্যমে কিন্তু রোমান্টিক পিরিয়ডের শুরু হয়। ঠিক আছে? তো রোমান্টিক পিরিয়ড শুরু হয় কোন বই প্রকাশের মাধ্যমে বা কোন কবিতা প্রকাশের মাধ্যমে? আচ্ছা, লিরিক্যাল ব্যালেন্স। এখন এসটি কলেরিস এবং ওয়াটসওয়ার্থ দুইজনে মিলে হচ্ছে এই বইটা প্রকাশ করেন। এখন কথা হইলো যে এই যে কবিতার বইটা, এখানে কার কয়টা কবিতা ছিল? আচ্ছা, একটু ভুল বলছেন, এসটি কলেজের 5টা আর হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের 19টা। তো এই যে 5টা কবিতা এসটি কলেজের 5টা কবিতার মধ্যে একটা কবিতা হচ্ছে এই যে আজকে যেটা আমরা পড়বো, দ্য রাইম অফ দ্য এনশাইন্ট মারিনার, এই বিখ্যাত কবিতাটা। আচ্ছা, আপনারা যারা লাইভে দেখতেছেন আমাকে, তারা কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? একটু কনফার্ম করেন তো, একটু কমেন্ট করেন ভাইয়া এবং আপুরা, প্লিজ। আপনি দেখছিলেন? তাহলে ঠিকই থাকার কথা। ওকে। আচ্ছা, একজন কোশ্চেন করছে রেগুলার ক্লাস নিবেন কি? হ্যাঁ ভাই, সামনে রেগুলার ক্লাস পাবেন। তবে এটা তো শেষ, সামনে পরীক্ষা। তো হচ্ছে যে গ্রামারের ক্লাস পাবেন রেগুলার সামনে। ওকে। তো আমরা হচ্ছে এসটি কলেজের 5টা কবিতা পাই এই লিরিক্যাল ব্যালেটসে। এই 5টার মধ্যে বিখ্যাত হচ্ছে দ্য রাইম অফ দ্য এনশাইন্ট মারিনার। ওকে। এখন
এই যে এস.টি. কোলেরিজ, যেহেতু এটা তার প্রথম কবিতা, সেক্ষেত্রে তার সম্পর্কে আরেকটু ডিটেল আমাদের জানা দরকার। কারণ হচ্ছে আমরা যদি কারো কোনো লেখা পড়ি, কোনো গল্প পড়ি, কোনো কবিতা পড়ি, সেক্ষেত্রে সেই রাইটার সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা না থাকে, তাহলে তার লেখার গভীরতা বা তিনি কোন সাইড নিয়ে লিখতে ভালোবাসেন, তার লেখার মধ্যে কোন জিনিসগুলো বেশি গুরুত্ব পায়, এই জিনিসটা আমরা বুঝতে পারবো না। যেমন হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা যদি পড়তে যাই, তিনি কোন মাপের লোক, তিনি কিভাবে চলাফেরা করতেন, তার জীবনীটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু তার লেখার গুরুত্বগুলো সম্পর্কে আমরা একটা ভালো ধারণা পাইতে পারবো। ঠিক আছে? লেখাটার গুরুত্ব আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের হচ্ছে তার জীবনীটা একটু ভালোভাবে জানা দরকার। তো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে রোমান্টিক এইজের একটা কবিতা, এবং তাদের এই যে লিরিক্যাল ব্যালেডস, এটা প্রকাশের মাধ্যমেই আমাদের হচ্ছে রোমান্টিক এইজের বা রোমান্টিক পিরিয়ডের শুরুটা হয়। এখন আমাদের এস.টি. কোলেরিজ, এই এস.টি. কোলেরিজ কে বলা হয় হচ্ছে আফেমিটার। কারো কি জানা আছে এটা? আচ্ছা, তিনি ছিল আফেমিটার। আফিম মানে কি? আপনারা কেউ খান নাকি ভাই? আচ্ছা, তিনি ছিলেন হচ্ছে আফিমিটার। তিনি হচ্ছে, তাকে বলা হয় সুপার ন্যাচারালের কবি, দ্য পোয়েট অফ সুপারনালিজম। তারপর হচ্ছে কোলাবোরেটর অফ ওয়ার্ডসওয়ার্থ, মানে ওয়ার্ডসওয়ার্থের সহযোগী ছিলেন তিনি। ঠিক আছে? হ্যাঁ বলেন। এখন এখন দেখা যায়? আচ্ছা, আজকে ওই যে বললাম আমি হচ্ছে নতুন সেটআপে ক্লাস নিচ্ছি, লাইটিং সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। আর আজকে মনে হয় হচ্ছে যে ক্যামেরার আমাকে পছন্দ হচ্ছে না। ঠিক আছে? সে কারণে আমাকে সরে যাইতে হবে। আমি সরে গেলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। আচ্ছা, তো এখন আমাদের কবিতাটার মধ্যে আসি। এই যে কবিতাটা, এটা কয় ভাগে বিভক্ত কারো জানা আছে? অ্যান্সার করতে হবে। আচ্ছা, হচ্ছে এস.টি. কোলেরিজ সম্পর্কে আরো কিছু জিনিস জেনে নেই, যে তার বিখ্যাত লেখাগুলা কি কি। তিনি ছিলেন সুপার ন্যাচারালিজম। তার বিখ্যাত লেখাগুলো একটু জেনে নেওয়া দরকার। যে কবিতাটা আজকে আমরা পড়বো সেটা তো ছিলই, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার। এটা তার একটা বিখ্যাত কবিতা। সে সাথে হচ্ছে যে কুবলা খান। কুবলা খান কবিতা কিন্তু আপনাদের সিলেবাসের অন্তর্গত। নেক্সট ক্লাসে আমরা কুবলা খান পড়বো। ঠিক আছে? তারপর হচ্ছে ডিজেকশন এন্ড ওড, এগুলো আপনারা মুখস্থ করবেন। কারণ আর একটা জিনিস আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা যখন একটা রাইটার সম্পর্কে পড়বেন, সেক্ষেত্রে হচ্ছে যে জব রিলেটেড যে কোশ্চেন গুলো সেই রাইটার থেকে আসে, সেই কোশ্চেন গুলো একই সাথে পড়ে ফেলবেন। যদি নোট করে পড়তে পারেন তাহলে আরো বেটার। একসাথে যখন পড়ে ফেলবেন, তাহলে হচ্ছে আপনার মধ্যে পরীক্ষা, আপনার একাডেমিক যে পরীক্ষাটা হবে, সেক্ষেত্রে আপনি সেখানে বেটার করতে পারতেছেন, এবং একই সাথে জবের যে প্রিপারেশনটা, সেটা কিন্তু অনেকটা আগায় থাকতেছেন আপনি। সে কারণে আর কি কি লেখা, কি কি জিনিস পরীক্ষা হচ্ছে যে চাকরির পরীক্ষা আসে, এই জিনিসগুলো আপনারা দেখে রাখবেন। আচ্ছা, ডিজেকশন এন্ড ওড, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা আপনারা থার্ড ইয়ারে লিটারেরি ক্রিটিসিজমে পাবেন। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি কি কবিতা পাইলাম? মেন মেন কবিতা হচ্ছে এগুলা: দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার, কুবলা খান, ডিজেকশন এন্ড ওড, বায়োগ্রাফিয়া লিটারিয়া। আচ্ছা, খুব সহজ করে এটা আমরা মনেও রাখতে পারি। কিভাবে? এ বি সি ডি। এ থেকে হচ্ছে এনশিয়েন্ট মারিনার, বি থেকে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, সি থেকে হচ্ছে কুবলা খান, আরেকটা আছে সেটা হচ্ছে ক্রিস্টাবেল, কুবলা খান, আর ডি থেকে হচ্ছে ডিজেকশন। ওকে, যাকে আলোচনা বেশি বড় না করি, আমাদের কবিতাটা এমনিতেই অনেক বড়, অনেকে আবার বিরক্ত হইতে পারেন। তো হচ্ছে আমরা কবিতা
ওকে, এখন এই যে আমাদের কবিতাটা, এই কবিতাটা পড়ার আগে আমাদের কিছু জিনিস আসলে আগে জানা দরকার। এই কবিতাটা কি সম্পর্কে আর জানা আছে কি? রেসপন্স করতে হবে, না জানলে বলতে হবে জানি না, চুপ থাকা যাবে না। আচ্ছা, লিরিক্যাল ব্যালেন্স আমরা শুরুতে জানছি, তো এটা হচ্ছে একটা ব্যালেন্স, লিরিক্যাল ব্যালেন্স। এখন ব্যালেন্স কাকে বলে? যেটার মধ্যে কোনো কাহিনী বর্ণনা করা হয়। আচ্ছা, আমরা যদি ইংলিশে লিখি তাহলে হচ্ছে ব্যালেন্স ইজ কাইন্ড অফ নেরেটিভ পোয়েম। এখন কি বোর্ড ক্লিয়ার দেখা যায়? তো ব্যালেন্স হচ্ছে বর্ণনামূলক কবিতা, সেখানে সাধারণত একটা ঘটনা নিয়ে বর্ণনা করা হয়, নির্দিষ্ট একটা ঘটনা থাকে, সেই ঘটনাটা নিয়েই বর্ণনা করা হয়। ঠিক আছে? আচ্ছা, একটা কবিতা ব্যালেন্স হইতে গেলে এর কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। সেই বৈশিষ্ট্যগুলো কি কি কেউ বলতে পারবো? আচ্ছা, একটু নোট করে নেন, আমি ছোট ছোট করে লিখে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষাতেও আসতে পারে এবং এটা হচ্ছে জানা খুবই জরুরি যে ব্যালেন্স এর কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। আপনাদের কি ক্লাস বিরক্ত লাগতেছে? আচ্ছা, একটু ধৈর্য নিয়ে তো থাকতেই হবে। সাধারণত ব্যালেন্স এর মধ্যে থাকে হচ্ছে সিম্পল এবং শর্ট স্টোরি। আচ্ছা, এটা এমন করে ডিজাইন করা হয় যেন এটা হচ্ছে গানের মতো করে গাওয়া যায়। আমি ছোট করে লিখতেছি, যেন গানের মতো করে গাওয়া যায়। আচ্ছা, এটার মধ্যে অবশ্যই একটা অ্যাকশন থাকবে, সিম্পল ল্যাঙ্গুয়েজ থাকবে। আচ্ছা, ডায়ালগ থাকবে। অ্যাকশন থাকবে, অ্যাকশন। ২ নাম্বার হচ্ছে ডিজাইন টু বি সাং। এমন করে এটা ডিজাইন করা হয় বা লেখা হয় যাতে করে এটা হচ্ছে গাওয়া যায়, গানের মতো করে গাওয়া যায়। যেমন কবিতার মধ্যে রাইম স্কিম থাকে, ছন্দ থাকে, ছন্দ আকারে এই যে হচ্ছে আমাদের লিরিক্যাল ব্যালেন্স এগুলো লেখা হয়। আচ্ছা, একজন কোশ্চেন করছে কি পোয়েম পড়াচ্ছেন? উপরে দেওয়া আছে দ্য রাইম অফ দ্য এনশাইন্ট মারিনার, এসটি কলেরিজের। আচ্ছা, এখনো দেখা যায় না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে লিরিক্যাল ব্যালেন্স বা ব্যালেন্স এর হচ্ছে বৈশিষ্ট্য হবে এটা থাকবে অবশ্যই সিম্পল এবং একটা ছোট্ট স্টোরি থাকবে। একটা মেইন একটা স্টোরি নিয়ে সাধারণত ব্যালেন্সটা লেখা হবে এবং সেটা বর্ণনা করা হবে। শুরুতে আমরা ব্যালেন্সের সংজ্ঞাটা জানছি যে হচ্ছে এটা বর্ণনা করা হয়, ন্যারেটিভ পোয়েম। তারপরে এটা এমনভাবে নকশা করা হয় বা এমনভাবে লেখা হয় ছন্দাকারে যেন এটা গানের মতো করে গাওয়া যায় বা ছন্দাকারে আবৃত্তি করা যায়। এখানে অবশ্যই অ্যাকশন থাকবে। ঠিক আছে? যে একটা ঘটনা ঘটছে, এই বিষয় ঘটনাগুলো সম্পর্কে বর্ণনা করা হবে। এর যে ভাষাটা এটা হবে অবশ্যই সিম্পল ল্যাঙ্গুয়েজ। সহজ ভাষায় কবিতাটা লেখা হবে এবং এখানে ডায়ালগ থাকবে। যেহেতু ন্যারেটিভ পোয়েম সেহেতু বর্ণনা করার ক্ষেত্রে ডায়ালগ এখানে আসতেই পারে। এই বৈশিষ্ট্যগুলা থাকবে। এখন কথা হলো ভাই আপনি হচ্ছে এটা কেন পড়াচ্ছেন? ব্যালেন্স সম্পর্কে জানা আমরা করব কি? ভাই, এই যে আমরা কবিতাটা পড়তেছি এটা কিন্তু একটা ব্যালেন্স। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ ব্যালেন্স? তাহলে ব্যালেন্স যদি কোশ্চেন আসে তাহলে এই জিনিসগুলো আপনাকে বর্ণনা করতে হবে।
ঠিক আছে? এখন কোয়েশ্চেন যদি আসে যে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার এটা কিভাবে হচ্ছে একটা ব্যালেন্স বর্ণনা করো। তাহলে আপনি করবেন কি? আপনাকে সেক্ষেত্রে করতে হবে এই যে পয়েন্ট করে লিখে দিলাম। অনেকেই বিরক্ত হচ্ছেন, অনেকে আবার লিভও নিছেন ক্লাস থেকে। হ্যাঁ? ভালো কথা যারা লিভ নিছে। এই কয়েকটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। এখন আপনার কাজ হবে যদি এটা বর্ণনা করতে বলে বা আপনাকে বলে যে হচ্ছে এটা কিভাবে একটা ব্যালেন্স, সেক্ষেত্রে জাস্ট আপনি এই পয়েন্ট গুলার সাথে আপনার কবিতাটা কিভাবে সামঞ্জস্যতা বজায় রাখতেছে সেই জিনিসটা বর্ণনা করবেন। আমরা কবিতাটা পড়বো, সামনে আসতেছি। এই কবিতাটা দেখবো আমরা হচ্ছে এখানে সিম্পল ছোট্ট একটা ঘটনা আছে, তারপরে এটা হচ্ছে লিরিক্যাল ওয়েতে সাজানো হয়েছে, এটার মধ্যে অ্যাকশন পাবো, সিম্পল ল্যাঙ্গুয়েজ পাবো, ডায়ালগ পাবো, কথোপকথন পাবো। ঠিক আছে? এখন সবগুলা ব্যালেন্স এর সবগুলা বৈশিষ্ট্য যেহেতু আমাদের এই কবিতাটার মধ্যে আছে, তাহলে আমরা কি বলতে পারি? এটা একটা ব্যালেন্স। আমি কি খুব তাড়াতাড়ি কথা বলতেছি? অনেকেই মনে হয় বুঝতেই পারছে না। আচ্ছা, আচ্ছা। এই কবিতাটা ব্যালেন্স গেল। একই সাথে আমাদেরকে জানতে হবে অ্যালিগরি কি? যে কবিতাটার মধ্যে অ্যালিগরি বৈশিষ্ট্যটা আছে, সেহেতু এটা আমরা শুরুতে জেনে নেই। তারপরে আমরা ঘটনার সাথে বিষয়গুলো যখন মিলায় পড়বো, আপনারা ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, এখন বলেন তো অ্যালিগরি কি? আচ্ছা, ব্যালেন্স সহজ করে বলতে পারেন যে ব্যালেন্স ইজ এ কাইন্ড অফ ন্যারেটিভ পোয়েম। সহজ করে এই কথাটা বললেই হবে যে বর্ণনামূলক কবিতা। সে সাথে আরো বলতে পারেন যে সাধারণত এটার হচ্ছে সিম্পল প্লট থাকে, হ্যাঁ, সিম্পল ইনসিডেন্ট থাকে। একটা ছোট্ট ঘটনা থাকে, শেষ। ওকে। বা ড্রামাটিক ইনসিডেন্ট, ইনসিডেন্ট ঘটনা। ওকে। তো এখন অ্যালিগরি কি? আপনাদেরই বলতে হবে। এগুলো কিন্তু সব আপনাদের জানা জিনিস। গুড। মানে গল্পের মধ্যে গল্প। আচ্ছা, এটা আমি এভাবে বলতে পারি না। ইট ইজ আ স্টোরি উইথিন আ স্টোরি। একটা গল্পের মধ্যে আরেকটা গল্প। এভাবে বলতে পারি না? অথবা আমরা বলতে পারি দ্য আন্ডারলাইং স্টোরি অলওয়েজ হ্যাজ আ মোরাল সিগনিফিকেন্স। এই যে সাধারণত অ্যালিগরি ইউজ করা হয় তখনই, বেশিরভাগ ক্ষেত্রে যখন হচ্ছে এটার একটা মোরাল সিগনিফিকেন্স থাকে। আমরা যে কবিতাটা পড়বো এটা কিন্তু মোরাল একটা সিগনিফিকেন্স আছে। ঠিক আছে? এটা হচ্ছে আমরা অ্যালিগরি পাবো। কি, কি অ্যালিগরি পাবো সেটা সামনে আমরা দেখব। কবিতাটা যখন পড়ে ফেলবো তখন বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি যে এটা যেহেতু আমাদের রোমান্টিক এজ বা রোমান্টিক পিরিয়ড এর কবিতা। আচ্ছা। তো এই যে রোমান্টিক পিরিয়ড এই কবিতাটা, তো রোমান্টিক পিরিয়ড এর বৈশিষ্ট্যগুলা কি, কি ছিল? ফিচার গুলা কি, কি ছিল? কারো মনে আছে একটু ঝটপট বলেন। যাদের মনে নাই লিখে নেন। ভাই আমার, যে ভাই বুঝি নাই আরেকবার। আপনি এটা এভাবে বলতে পারেন যে ইট ইজ আ স্টোরি উইথিন আ স্টোরি। এটা হচ্ছে গল্পের মধ্যে গল্প। ঠিক আছে? ওকে। তো আমরা আমাদের এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে আমি আসতেছি, যে একটা পিরিয়ড বা একটা এজ এর বৈশিষ্ট্যগুলা বা ফিচার গুলা কি, কি? আমরা কিন্তু রোমান্টিক এজ এর ফিচার গুলা একটু দেখতেছি। শুরুতে আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, এখন যারা আছেন লিখে নেন। হাই ইমাজিনেশন কি জানি খুব ঝটপট বলতে পারতেছিলেন, একটু বলেন তো। ওকে, এক সেকেন্ড। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ক্লাসে আছি, পরে ফোন দিচ্ছি। ওকে, সরি।
আচ্ছা, হাই ইমাজিনেশন, লাভ ফর বিউটি, তারপর লাভ ফর বিউটি, লাভ ফর নেচার, লাভ ফর কমন পিপল। আচ্ছা, আচ্ছা, সেই জিনিসগুলো কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করছি। আমরা যখন ওয়ার্ডসওয়ার্ড সম্পর্কে পড়ি তখন এগুলো জিনিস পড়ছিলাম। যাই হোক, তো এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু এটা রোমান্টিক এইজের একটা কবিতা, রোমান্টিক এজ বা রোমান্টিক পিরিয়ডের মূল বৈশিষ্ট্যগুলাই ছিল হাই ইমাজিনেশন। হাই ইমাজিনেশন বলতে আমরা কি বুঝি? এটা কোনো কথা? আপনারা আমাকে দেখতে পারতেছেন না। আমি কি দেখতে এতই খারাপ? যা, সরে গেলাম। সুপার ন্যাচারালিজম। ওকে, এখন আসি। হাই ইমাজিনেশন মানে হচ্ছে আপনাদের যে কল্পনার জগৎটা, কল্পনার পাওয়ারটা থাকবে অনেক বেশি, অনেক হাই। আপনি অনেক দূর পর্যন্ত চিন্তা করতে পারবেন। এখন দেখবেন আমাদের সমাজে যারা জ্ঞানী-গুণী ব্যক্তি, তাদের কাছে অনেকেই পরামর্শ নিতে আসে যে এই কাজটা করলে কি হবে, এই কাজটা করলে কি হবে। সবার কাছে কিন্তু মানুষ যায় না। যারা ভালো একটা পরামর্শ দিতে পারে তাদের কাছে কিন্তু যায়। এখন কারা ভালো পরামর্শ দিতে পারে? যাদের এই হাই ইমাজিনেশন পাওয়ারটা আছে, যে আপনি এই কাজটা করলে কোনটার পরে কত দূর পর্যন্ত আপনার কি হইতে পারে, ভবিষ্যতের যে চিন্তাটা বা কল্পনাটা, অনেক দূর পর্যন্ত কল্পনা করার যে শক্তিটা, সেই শক্তিটাকে বলা হচ্ছে হাই ইমাজিনেশন। এবং কবি যারা, তাদের কিন্তু সবারই বেশিরভাগ এই জিনিসটা ছিল, যে তারা অনেক দূর পর্যন্ত চিন্তা করতে পারতেন এবং তাদের যে কল্পনার জগৎটা, এটা ছিল সাধারণ মানুষের থেকে অনেক বড়, অনেক বৃহৎ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা কবিতাটা পড়বো, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো পাবো। ঠিক আছে? এবং আপনাদের এরকম একটা কোশ্চেন আসতেই পারে, এবং এই কোশ্চেন গুলা খুবই আসে, যে এটা হচ্ছে যে রোমান্টিক পিরিয়ডের বা রোমান্টিক এজের কোন কোন বৈশিষ্ট্যগুলা বহন করে, বা এই যে কবিতাটা, এটা রোমান্টিক পিরিয়ডের কবিতা কিনা। ঠিক আছে? এরকম প্রশ্নগুলা কিন্তু ব্রড কোশ্চেনে আসতে পারে। সেক্ষেত্রে আপনাদের এই যে ফিচারগুলা, প্রত্যেকটা পিরিয়ড বা এজ এর ফিচারগুলো আপনাদের জানা কিন্তু একদম ফরজ, খুবই জরুরি। ঠিক আছে? আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ি, কিন্তু এই জিনিসগুলো আমাদের মুখস্থ করতে ভাল লাগে না, বা আমরা বুঝতে চাই না। এগুলো যদি বুঝে বুঝে পড়েন তাও কিন্তু মনে থাকে। হাই ইমাজিনেশন। আচ্ছা, এখন আসি সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি বলতে আমরা কি বুঝি বলেন? এগুলো পড়ার কথা। গুড। এক কথায় হচ্ছে যে আমি আমার কথা বলবো। ঠিক আছে? নিজের কথাগুলা বলা, এটাই হচ্ছে সাবজেক্টিভিটি। এখানে নিজের কথাগুলা বর্ণনা করা হয়, এটা হচ্ছে সাবজেক্টিভিটি। আর অবজেক্টিভিটি হচ্ছে যেখানে নিজে ইম্পার্শিয়াল থাকে বা নিরপেক্ষ থেকে হচ্ছে কোনো কিছু বর্ণনা করা। তো সাবজেক্টিভিটির ক্ষেত্রে হচ্ছে নিজেকে কবিতার মধ্যে ইনক্লুড করা বা লেখার মধ্যে ইনক্লুড করা, এটা হচ্ছে সাবজেক্টিভিটি। ওকে। লাভ ফর বিউটি, নেচার, কমন পিপল, কমন ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসগুলোর প্রতি কিন্তু ভালোবাসা থাকবে, হচ্ছে যে প্রকৃতির প্রতি, সাধারণ যে মানুষ আছে তাদের প্রতি, সৌন্দর্যের প্রতি, এগুলার প্রতি। এখন যেহেতু ভাই রোমান্টিক এজ, আমরা রোমান্টিক এজের মধ্যে গেছি, অনেকে কিন্তু চিন্তা করতেছে আরে রোমান্টিক এজ মানে সেখানে কি কি না হয়। হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হ্যাঁ, হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ভাই যদি আপনি এটা ভাবতেন, যদি এটা ভাবতেন তাহলে কিন্তু ভাই আপনি শেখা খাইতেন। ওকে, তো এখানে কিন্তু রোমান্টিক বলতে আমাদের হচ্ছে এই যে সৌন্দর্যের প্রতি ভালোবাসা, নেচারের প্রতি, সাধারণ মানুষ, ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলোর প্রতি ভালোবাসাটা বোঝায়। ঠিক আছে? এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছবির মধ্যে ভাই আপনি ভালো বুঝেন, আর বলবো না। ওকে, জি বলেন।
ভাই ব্যাপারটা হচ্ছে এখানে আপনাকে, আমাদের তো ভাই না, আপনি তো স্যার। স্যার আপনাকে এখানে বুঝতে হবে যে রোমান্টিক বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যে জিনিসটা পড়তেছি, এখানে ওই রোমান্টিকতার কথা বলা হয়নি। কারণ আমরা যে রোমান্টিক বিষয়টা চিন্তা করি, রোমান্টিকতা যে ভাবি, এটা হচ্ছে যে একটু বেশি গভীরে চলে যায়। যে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে প্যাশনেট লাভের দিকে চলে যায়, ঠিক আছে বিষয়টা। রোমান্টিকতাটাকে আমরা সেই লেভেলে নিয়ে যাই। বাট রোমান্টিক বলতে এই যে দেখেন, বিউটির প্রতি ভালোবাসা, বিউটি বলতে কিন্তু কোনো মেয়ের নাম না, বিউটি বলতে সৌন্দর্যের প্রতি যে ভালোবাসা, সেই জিনিসটা থাকতে হবে। ঠিক আছে, প্রকৃতির প্রতি ভালোবাসা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, এই জিনিসগুলা। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ চলবে না এগুলা, রোমান্টিকতা হয় বাদ দেন, বাস্তবতার মধ্যে আসেন। ঠিক আছে। আচ্ছা, এখন ওকে স্যার, তাহলে আপনি একটু বিষয়টা ক্লিয়ার করেন যে হচ্ছে যে রোমান্টিক, এই রোমান্টিক আর সেই রোমান্টিকের মধ্যে পার্থক্য কি। আমরা জাপান স্যারের কাছ থেকে শুনবো সবাই। জাপান স্যার, জেপি ভাইয়া। ওকে, যাকে ক্লাসে অনেকজন আছে, আমরা ইম্পর্টেন্ট কথা বলি, অনেকে হয়তো বা বিষয়গুলোতে বোরিং হতে পারে। আলোচনায় আসি। তারপর তারপর হচ্ছে সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারালিজম বলতে আমরা কি বুঝি? খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এবং হচ্ছে রোমান্টিক এজের খুব ইম্পর্টেন্ট একটা ফিচার। ঠিক আছে, তো বলতে হবে সুপার ন্যাচারালিজম বলতে আমরা কি বুঝি। ওকে, আর অন্য কেউ অন্য কিছু? ভাই, অতিপ্রাকৃত বলতে আমরা কি বুঝি? আচ্ছা, সুপার ন্যাচারালিজম, সুপার ন্যাচারালিজম ইজ সামথিং। আচ্ছা, হাতের লেখা কিন্তু খুবই খারাপ হচ্ছে, আপনারা জাস্ট বুঝলেই হইলো, আলোচনা অনেক বড় হবে। দ্যাট ইজ, আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন, অ্যাবভ এন্ড বিয়ন্ড হোয়াট ইজ ন্যাচারাল। ওকে, আচ্ছা, এটাকে আমরা এভাবে বলতে পারি, ক্যান নট এক্সপ্লেন বাই সায়েন্স অর ল। আচ্ছা, এখন তাহলে জিনিসটা কি? সুপার ন্যাচারালিজম বিষয়টা হচ্ছে এমন, যেটা হচ্ছে যে প্রকৃতির থেকেও বেশি কিছু বা কম কিছু, এমন একটা জিনিস যেটা হচ্ছে যে বিজ্ঞান দ্বারা কিন্তু প্রকাশ করা যায় না, বা সেটা প্রমাণ করা যায় না। ঠিক আছে, বিজ্ঞান বা কোনো সূত্র দ্বারাও প্রমাণ করা যায় না। তাহলে এই বিষয়টা আসলে কি? সুপার ন্যাচারালিজম বিষয়টাই হচ্ছে মূলত এমন একটা ঘটনা যেটা হচ্ছে মানুষ শুধু কল্পনাই করতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে ভৌতিক বিষয়টা। আমরা সবাই জানি যে পৃথিবীতে ভূত বলতে কিছুই নাই, বাট আমাদের মধ্যে যে ভয়টা থাকে, আমাদের যে কল্পনাটা হয়, এই কল্পনাটা দ্বারাই কিন্তু আমরা ভূত মানে আবিষ্কার করি, বা ধরে নেই যে সেখানে ভূত আছে। ঠিক আছে, তো এই যে বিষয়টা, যেটা আমরা কোনো বিজ্ঞান দ্বারাও প্রমাণ করতে পারি না, কোনো সূত্র দ্বারা প্রমাণ করতে পারি না, এবং প্রাকৃতিক বিষয়ও না কিন্তু এটা। তাহলে এই জিনিসটা যেটা প্রাকৃতিক না, বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারতেছি না, সেই জিনিসটাকে বলা হচ্ছে সুপার ন্যাচারালিজম। একজন কমেন্ট করছে ভূত আছে, ভাই আপনি দেখছেন? দেখছেন আপনারা? আচ্ছা, হ্যাঁ, এখানে একটা বিষয় আপনি বলতেই পারেন। শোনেন, ভূত আর জিনের মধ্যে পার্থক্য কি? ভালো কথা বলছেন। এই জিন কিন্তু আছে, ঠিক আছে? জিন আছে। বাট আমার কত বোনরে ধরছিল একবার, একজন কমেন্ট করছে, আচ্ছা ভাই তখন কেমনে ছাড়াইলেন ভূতটাকে, নাকি এখনো আছে? শোনেন, বিষয়টা একটু এক্সপ্লেন করি। আমরা সবাই জানি যে জিন আছে, ঠিক আছে, ফেরেশতা আছে, জিন আছে। হায় রে,
সুপারন্যাচারালিজম ইজ সামথিং দ্যাট ইজ অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড হোয়াট ইজ ন্যাচারাল। যেটা হচ্ছে প্রাকৃতিক, সেটার হচ্ছে উপরে বা নিচে, বা এটার এটার থেকে এটার মাত্রা অতিরিক্ত, বা এটার থেকে মানে এটা ছাড়ায়, প্রাকৃতিক বিষয়টা ছাড়ায় অন্য কিছু আর কি, প্রাকৃতিকের থেকেও বেশি কিছু, এবং অথবা বিয়ন্ড যাই বলেন, ঠিক আছে। হোয়াট ইজ ন্যাচারাল, যেটা প্রাকৃতিক, এখানে হোয়াট মানে কিন্তু কি না। তারপর লিখছি ক্যান নট এক্সপ্লেন বাই সায়েন্স অর ল। পয়েন্ট করে লিখতে পারেন, আমি জাস্ট ছোট করে আপনাদের বিষয়গুলো ধরাই দিচ্ছি, ডিটেল লিখতে যাচ্ছি না, ডিটেল করে বলতেছিও না, জাস্ট আপনাদের বিষয়গুলো নলেজে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আপনাদের সামনে পরীক্ষা, হ্যাঁ সময় খুবই কম। পরীক্ষা কয় তারিখে? হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এই যে এসটি কলেজে দ্য রাইম অফ দ্য এনশাইন্ট মারিনার, এই কবিতাটার অনেকগুলা কোশ্চেন আছে, তার মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা সবগুলো আপনাদের নোটের মধ্যে পাবেন। আজকের পিডিএফটা অনেক বড় হবে, হয়তো বা 10 পাতার মতো হইতে পারে, ঠিক আছে। অনেকগুলা কোশ্চেন আমি ইনক্লুড করার চেষ্টা করছি যেগুলো পরীক্ষায় আসার মতো, এবং সেই সাথে এতগুলা কোশ্চেন এখন আমরা কিন্তু গল্পের মধ্যে ঢুকেই নাই, গল্প আলোচনা করতে হবে। আমার চেষ্টা থাকবে যে পুরো দ্য রাইম অফ দ্য এনশাইন্ট মারিনার এই যে কবিতাটা, এই কবিতাটার সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরা বা ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করব, যাতে করে পরীক্ষায় আপনাদের কোনো সমস্যা না হয়। যতটুকু পারি আমি চেষ্টা করব। এখন আপনাদের চেষ্টা থাকবে, আমি জানি না ভালো মতো প্রেজেন্ট করতে পারতেছি কিনা, তবে যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন। কি খুব বেশি বিরক্ত করতেছে, কি বিরক্ত লাগতেছে খুবই? ওকে, যারা হচ্ছে লাইভে আমাদের যতজন ছিল সবাই আছে, কেউ লিভ নাই। ভাইয়া ভূত টুত বাদ দেন, আমি একা থাকি। হায় রে ভাই, আপনার তো আরো বেশি ভয়, একা থাকলে তো ভূত বেশি ধরে। আচ্ছা, ভূত বলতে বিষয় আসলে ভূত নাই, ঠিক আছে, জিন আছে। এখন ভূত যেটাকে আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের কাল্পনিক বিষয়টা, বা আমরা এভাবে বলতে পারি আমরা যে ভয়টা পাই এই ভয়টার দ্বারাই কিন্তু ভূত ক্রিয়েট হয়, ঠিক আছে। আর জিন তো আছে, এটা আমরা সবাই জানি, ফেরেশতা আছে, জিন আছে, মানুষ আছে। ওকে, তো এখন সুপারন্যাচারালিজম বিষয়টাই হচ্ছে যেটা হচ্ছে যে প্রাকৃতিক বিষয়ের থেকেও বেশি কিছু, বা অতি প্রাকৃতিক, যেটা আমরা বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারি না। যেমন হচ্ছে বিজ্ঞান, ম্যাজিক, জাদু যে আমরা করি, সাধারণত আমাদের যে হচ্ছে আমরা টেলিভিশনে যে জাদুর শো গুলা দেখি, ম্যাজিক শো, এগুলা না, এগুলা জাস্ট ট্রিক খাটানো হয়। বাট হচ্ছে যে অনেক ম্যাজিক আছে যেগুলা ওই যে জিন দ্বারা বা হচ্ছে কোনো ইভিল স্পিরিট দ্বারা করা হয়, এবং অনেক ভয়ঙ্কর, ঠিক আছে। এই জিনিসগুলা কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণও করা যায় না, এবং মানুষ সেগুলো সরাসরি দেখতেও পারে না, কেমনে কেমনে জানি হয়ে যায়, মন্ত্রতন্ত্র বা কিভাবে তান্ত্রিকরা করে, বা যাই হোক। তো সেই জিনিসগুলা কিন্তু আমরা সাধারণত প্রমাণ করতে পারি না। সেই জিনিসগুলা হচ্ছে যেমন ইভিল স্পিরিট, ম্যাজিক, ঘোস্ট, এই যে জিনিসগুলা যেগুলো আমরা সাধারণত দেখতে পাই না বা হচ্ছে প্রমাণ করতে পারি না, এই সব জিনিসগুলাকে বলা হচ্ছে কি বলেন? সুপার ন্যাচারালিজম। তো বিষয়টা বোঝা গেল? ডিমন, DEMON, ওটা শয়তান। আচ্ছা, সুপার ন্যাচারালিজম কি সবাই বুঝতে পারছি? যারা হচ্ছে ফেসবুকে দেখতেছেন একটু কমেন্ট করেন, যদি বুঝতে পারেন তাহলে লেখেন ইয়েস, অথবা শুধু ওয়াই, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, আজকে আমাদের মিটে অনেকজন আছে, যাই হোক, সবাই শুরু থেকে দেখতেছি, থাকবেন শেষ পর্যন্ত থাকবেন, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আমাদের গল্পের মধ্যে চলে যাই, মানে কবিতার মধ্যে। কবিতাটার নাম কি? আচ্ছা, এটা শুরু হয় কার দ্বারা? ওয়েডিং গেস্ট। ওকে, তো এই যে এই কবিতাটা, এটা কিন্তু হচ্ছে যে ড্রামাটিক নেরেটিভ টাইপের, মানে হচ্ছে যে নাটকীয় ভাবে এখানে বর্ণনা করা হয়। তো সেক্ষেত্রে বর্ণনাটা কিন্তু যে এনশাইন্ট মারিনার আমরা কবিতার মধ্যে তাকে পাই, তিনি বর্ণনা করেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা বর্ণনা করেন কে? বলতে হবে। কবিতাটা যে লিখছেন বর্ণনা তো তিনিই করেন না, তিনি ক্যারেক্টার গুলো সাজাইছেন, বাট বর্ণনা কিন্তু তিনিই করছেন, মানে হচ্ছে আমাদের এসটি কলিরিস, তাই না?
আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের এসটি কলিডিস সম্পর্কে আরেকটু জিনিস জানা দরকার, যে তিনি হচ্ছে যে একজন চমৎকার নেরেটিভ, তার একটা চমৎকার নেরেটিভ পাওয়ার ছিল। নেরেটিভ পাওয়ার কার? এসটি কলিডিজের। কিরকম পাওয়ার ছিল সেগুলো একটু আমি পয়েন্ট করে দেই, আপনারা লিখে নেবেন। His narrative poems have a quick movement. His narrative poems have a quick movement. আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? তার যে নেরেটিভ কবিতাগুলা, এই কবিতাগুলোর মধ্যে কুইক মুভমেন্ট, মানে একটা ঘটনা থেকে একটা ঘটনায় খুব তাড়াতাড়ি যাওয়া হইতো। ঠিক আছে, যে ধারাবাহিকভাবে খুব তাড়াতাড়ি করে বর্ণনা করতেছে, যে একটা গল্প হইলো, তারপরে কিছুক্ষণ থেমে থাকলো, তারপরে অন্য একটা ঘটনা ঘটলো বা অন্য জায়গায় গেল, বিষয়টা এরকম না। তার যে নেরেটিভ পয়েম গুলা, সেই পয়েম গুলার মধ্যে কিন্তু তিনি কুইক মুভমেন্ট, এই জিনিসটা আমরা দেখতে পাবো। তারপরে আমরা বলতে পারি হি অ্যাভয়েডস unnecessary details. আচ্ছা, হি অ্যাভয়েডস আননেসেসারি ডিটেলস। আচ্ছা, আমরা দেখি অনেকে গল্প করার ক্ষেত্রে গল্প করতে করতে যে জিনিসগুলো বলা দরকার নাই বা যেগুলো ইম্পর্টেন্ট না বা যেগুলো অন্যদেরকে জানানোর দরকার নাই, এরকম অনেক কথা বলে, মানে কথার কথা বলতে থাকে। আমাদের এসটি কলেজেস কিন্তু বর্ণনা করার ক্ষেত্রে বা তার যে নেগেটিভ পয়েন্ট গুলো আছে সেগুলো লেখার ক্ষেত্রে এই কাজটা করেন নাই। তিনি করছেন কি, যে যেগুলো জিনিস ইম্পর্টেন্ট, যেগুলো জিনিস না বললে না তার ঘটনাটা ঠিকঠাক ভাবে রাখার জন্য বা ঘটনা প্রবাহ ঠিক রাখার জন্য যে কথাগুলো বলা দরকার, তিনি শুধু সেই জিনিসগুলাই বলছেন। ঠিক আছে, অযথা এক্সট্রা ডিটেলস বা কথা বলে আলোচনাটা দীর্ঘায়িত করেন নাই, ছোট করে বলার চেষ্টা করছেন। ওকে, হি ক্রিয়েটস সাসপেন্স, মানে হচ্ছে কিউরিসিটি বা উদ্বিগ্নতা। হি পজেস ড্রামাটিক। আপনারা আছেন নাকি? সবাই ঘুমাই গেলেন আবার? ওকে, 2 নম্বর লিখছি হি অ্যাভয়েডস আননেসেসারি ডিটেলস। লেখা কি বোঝা যায় না? আচ্ছা, নেক্সটে আর এই শার্ট পরবো না, এই শার্টের জন্যই সমস্যা। ওকে, শুধু লিখে নেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, প্রথমটা লিখছি হিজ নেরেটিভ পোয়েমস হ্যাভ আ কুইক মুভমেন্ট, যেটা আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে হি অ্যাভয়েডস আননেসেসারি ডিটেলস, তিনি হচ্ছে যে এক্সট্রা কথা বলতেন না, আননেসেসারি অপ্রয়োজনীয় বিস্তারিত কথা তিনি বলতেন না। হি ক্রিয়েটস সাসপেন্স, তিনি তার যে নেরেটিভ পোয়েম যে বর্ণনা করতেন সেখানে তিনি হচ্ছে সাসপেন্স বিষয়টা, মানে উদ্বিগ্নতা, কিউরিসিটি, এই জিনিসগুলা তার কথার মধ্যে কিন্তু থাকতো। এখন আপনার কথা মানুষ কখন শুনবে? আপনি এমন ভাবে কথা বলবেন, এমন ভাবে আপনার কথাগুলো প্রেজেন্ট করবেন অন্যের সামনে, যাতে করে তার মধ্যে কিউরিসিটি কাজ করে, যে তারপরে কি ঘটছে, তারপরে কি আপনার গল্পগুলো শোনার জন্য তার মধ্যে কিউরিসিটি জাগবে। তো এই বিষয়টা তার মধ্যে থাকতো, তার যে নেরেটিভ পয়েম সেগুলোতে তিনি রাখতেন সাসপেন্স। হি পজেস ড্রামাটিক সেন্স, নাটকীয়তা। তার যে পয়েম গুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু নাটকীয়তা থাকতো, যে এটার পরে এটা ঘটতেছে, একটার পরে যে বিষয়, নাটকের মতো করে ঘটনাগুলো কিন্তু তিনি সাজাই দেন, এই জিনিসটা থাকতো। ওকে, হিজ নেরেটিভস অ্যাপিয়ার টু বি কনভিন্সিং। আচ্ছা, তিনি যে বর্ণনাগুলো করতেছেন, হইতে পারে সেটা সত্যি অথবা মিথ্যা। আপনারা দেখবেন যখন ফ্রেন্ডের সাথে গল্প করবেন, আপনারা নিজেরা এরকম হয়তো অনেকেই করেন, যে একটা গল্প বলতেছেন,
আপনার ফ্রেন্ডকে হাসানোর জন্য আপনি দুইটা কথা সুন্দর করে বানায় মিথ্যা কথা বলে দিলেন, মিথ্যা না, বাট হচ্ছে আপনি হাসানোর জন্য বিষয়টাকে একটু মশলা যোগ করে সুন্দর করে সাজায় আপনার বন্ধুর সামনে প্রেজেন্ট করলেন, দেখা গেল আপনার ফ্রেন্ড হাসলো। ঠিক আছে, বিষয়টা এরকম। বা আপনার কথাগুলো শোনার জন্য তার মধ্যে কিন্তু কিউরিসিটি কাজ করলো। তো এই যে আমাদের এসটি কোয়ালিটিস তিনি এমন ভাবে বর্ণনা করতেন, তার বর্ণনা কিন্তু লোকজন গ্রহণ করত, কনভিন্স করতে পারত। তিনি এমন ভাবে বর্ণনা করতেন, তার কথাটা হচ্ছে অন্যরা মেনে নিত। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস আমরা বলতে পারি, তা হচ্ছে যে দ্য ইন্টারেস্ট ইজ কন্টিনিউয়াস থ্রু আউট হিজ পোয়েম। তার যে কবিতাটা, এই পুরো কবিতা জুড়ে কিন্তু মানুষের যে ইন্টারেস্ট বা কিউরিসিটি সেই জিনিসটা থাকতো। ঠিক আছে, পুরো ঘটনাটা তিনি যখন বর্ণনা করতেন যে কোনো নেরেটিভ পোয়েমের মধ্যে, তখন হচ্ছে মানুষের মধ্যে ইন্টারেস্টটা কিন্তু কাজ করতো শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, ওকে। আচ্ছা, হি কি বলছিলাম, কিউরিসিটির কথা না, দ্যাট ইন্টারেস্ট ইজ কন্টিনিউয়াস থ্রু আউট হিজ পোয়েমস। দেখা হয়েছে সবার এগুলা? ওকে, এখন আসেন গল্পের মধ্যে। তিনি কবিতাটার মধ্যে কি বলছেন, এই যে কবিতাটা, এই কবিতাটা কিন্তু 7 ভাগে বিভক্ত, 7 পার্ট, 7 পার্ট। আচ্ছা, লাইন কত? এর মধ্যে লাইন, হ্যাঁ, 625 লাইন। আচ্ছা, 7টা ভাগে বিভক্ত, এই লাইন আছে 625টা। এতগুলা লাইন, আচ্ছা এতগুলা লাইন কোথায় থাকে, কোন কবিতার মধ্যে থাকে বলেন? ইপিকের মধ্যে সাধারণত থাকে। ইপিকের মধ্যে এতগুলো লাইন থাকে, আর অনেক বেশি লাইন থাকে, হচ্ছে দেখা গেল যে 12,000, 60,000। ঠিক আছে, আপনারা থার্ড ইয়ারে পাবেন দ্য ফেরি কুইন, তারপরে হচ্ছে যে দ্য প্যারাডাইস লস্ট, কবিতাগুলো পাবেন। এগুলো হচ্ছে ইপিক, অনেক বড় বড় কবিতা। ঠিক আছে, এবং আমাদের মানে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টাল সিলেবাসে তাদের হচ্ছে একটা কবিতার বইয়ের একটা খণ্ডের আরো খণ্ড, এটুকু জাস্ট পড়ার বিষয়। ঠিক আছে, তো ওইগুলো হচ্ছে ইপিক। তো ইনারও কিন্তু কবিতার লাইন সংখ্যা অনেক বেশি, বাট এটা কিন্তু একটা ইপিক না, এটা হচ্ছে একটা ব্যালেডস বা লিরিক্যাল ব্যালেডস। ঠিক আছে, ছন্দাকারে জাস্ট তিনি এটা প্রেজেন্ট করছেন, এবং হচ্ছে নেরেটিভ স্টাইলে তিনি হচ্ছে এটা বর্ণনা করছেন। ওকে, এখন গল্পের মধ্যে আসি। এই যে আমাদের দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার কবিতাটা, যেহেতু 625 লাইনের, এত বড় কবিতা কিন্তু আমাদের এখন পড়া সম্ভব না, লাইন বাই লাইন পড়ার সময় নাই। লাইন বাই লাইন পড়তে গেলে, এতগুলো লাইন পড়তে গেলে আমাদের 2-3 দিন এমনিতেই লাগবে। তাহলে এখন আমরা কি করব ভাই, সামনে তো পরীক্ষা, পরীক্ষা তো ভালো করতে হবে। এখন পরীক্ষা ভালো করার জন্য পুরো কবিতাটার মধ্যে কি কি বলছে, মেইন বিষয় কি কি, সেই জিনিসগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, শুরুতে আমরা দেখতে পাবো 3জন মানুষ হচ্ছে, তারা হচ্ছে ওয়েডিং গেস্ট। ঠিক আছে, তারা একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাইতে যাচ্ছে। তো এই যে দাওয়াত খাইতে যাচ্ছে, এমন অবস্থায় আমাদের হচ্ছে যে এনশাইন্ট মারিনার বা বৃদ্ধ নাবিক, তিনি এই 3জনকে থামান, 3জনের মধ্যে একজনের হাত ধরে ফেলেন। হাত ধরে ফেলে তাকে কিছু কথা বলবে, গল্পটা বলবে, তার কি গল্প সেটাতে আসতেছি। তো তাকে কথা বলার জন্য থামায়। তো এখন তাকে থামানোর পরে প্রথমে কিন্তু আমাদের যে ওয়েডিং গেস্ট বা বিয়েতে দাওয়াত খাইতে আসছে, সে কিন্তু বিরক্ত হয়। ভাই, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দুম করে আপনাকে একজন আটকাই দিল, আপনার হাত ধরে ফেললো, আপনি বিরক্ত হবেন না? কেউ বিরক্ত, হ্যাঁ, বিরক্ত হওয়ারই কথা। এখন তো আবার ভয় পাওয়ারও বিষয়, যে কে কি জন ধরছে না ধরছে, যাই হোক। তো সে প্রথমে একটু বিরক্ত হয়, বাট সে আসলে এর কথাগুলো শুনতে চায় না, বৃদ্ধ নাবিকের কথাগুলো শোনার জন্য তার কোনো আগ্রহ নেই। বা এই যে হচ্ছে আমাদের বৃদ্ধ নাবিক, তার আই কন্টাক্ট দ্বারা তার চোখগুলো হচ্ছে অশ্রুসিক্ত ছিল কিছুটা, মানে এমন ভাবে তার দিকে তাকায় যাতে করে এই যে ওয়েডিং গেস্ট, সে কিন্তু কনভিন্স হয়ে যায়, মানে তার গল্পটা এক পর্যায়ে শুনতে রাজি হয়ে যায়। ঠিক আছে,
শুনতে রাজি হয়। তো শোনার জন্য তিনি একটা পাথরের উপরে বসে পড়ে, মানে হঠাৎ করে কিন্তু গল্পটা শুরু হয় কিভাবে, যে তাকে থামাইলো, থামানোর পরে তাকে বসাইলো, সে বসলো পাথরের উপর, বসার পর থেকে সে হচ্ছে এই যে বৃদ্ধ নাবিক, সে বলা শুরু করে যে আমরা হচ্ছে সমুদ্র যাত্রা করছিলাম, আমাদের সমুদ্র যাত্রায় 200 জন নাবিক ছিল, মনে রাখবেন 200 জন সেইলর, এই 200 জন, 200 জন প্লাস একজন, 201 জন, এই একজন হচ্ছে আমাদের এই যে বৃদ্ধ নাবিক সে, এবং তার সাথে তার হচ্ছে তার সাথে আরো গেছিল, তার সহযোগী ছিল আরো 200 জন। তাহলে টোটাল শিপটার মধ্যে টোটাল লোক ছিল কতজন? 201 জন। ওকে। তো তিনি গল্পটা বলা শুরু করে যে হচ্ছে তারা হচ্ছে তাদের শিপ যাত্রা শুরু করে, সেখানে নাবিক ছিল এতজন, 200 জন সেলর ছিল সে সহ 201 জন। তো তারা হচ্ছে যে সমুদ্রে যাত্রা শুরু করে। তো যাত্রা শুরু করার পর দক্ষিণ মেরুর দিকে তাদের হচ্ছে যাইতে শুরু করে, বাতাসের কারণে তারা হচ্ছে সাউদার্ন পোলের দিকে যাওয়া শুরু করে, এবং আবহাওয়া খুবই খারাপ হয়ে যায়, বাতাসের কবলে তারা পড়ে। এমতা অবস্থায় তারা একটা পাখি দেখতে পায়, একটা পাখি তাদের শিপের উপর দিয়ে উঠতে শুরু করে। তো এই পাখিটার নাম হচ্ছে, বলেন, অ্যালবাট্রস পাখি দেখছেন? আচ্ছা, আপনাদের যে নোট দিব সেই নোটের মধ্যে পাখির ছবি আমি ইনক্লুড করে দিছি। তারপরে একটু বলে দেই, পাখিটা হচ্ছে দেখতে আমাদের দেশের যে রাজহাঁস আছে, রাজহাঁসের মতো, রাজহাঁসের মতোই দেখতে, বাট হচ্ছে এই যে আমাদের অ্যালবাট্রস, এই পাখিটার সাইজটা হচ্ছে রাজহাঁসের থেকেও আর একটু বড়। ওকে। আপনার সবাই হয়তো বা ফেসবুকে এরকম ভিডিও দেখছেন যে জাহাজে করে, মানে শিপের মধ্যে, সমুদ্রের মধ্যে দিয়ে হচ্ছে জাহাজ চলতেছে, সেই সাথে অনেকগুলা পাখি জাহাজের পিছন পিছন উঠতেছে, এরকম কিছু কি আমরা দেখছি কেউ? না না, সেটা বলছি না, পাখি উঠতে তো দেখছেন নাকি? হ্যাঁ, তো এই যে পাখি এরকম করে আমাদের শিপের পিছন পিছন যে উঠতেছে, এই দৃশ্যটা কিন্তু হয়েছিল আমাদের ওই যে এনশাইন মারিনার যে শিপ ছিল সেখানে। সেখানে এই যে পাখিটা অ্যালবাট্রস, এই পাখিটা তাদের শিপের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তাদের শিপটা যেদিকে যাচ্ছিল পাখিটা হচ্ছে তার পিছন পিছন দিয়ে বা তার উপর দিয়ে ভাসে ভাসে যাচ্ছিল। আচ্ছা। তো যখন এই পাখিটা তাদের শিপের কাছে আসে, তখন হচ্ছে তাদের যে শুরুতে আমরা দেখলাম যে ওয়েদার খুব খারাপ ছিল, এই ওয়েদার কিন্তু কিছুটা ভালো হয়ে যায়। ঠিক আছে? তো ওয়েদার ভালো হয়ে যায়, তো তখন তারা মনে করে নরমালি এই পাখিটাকে গুড ওমেন বা ভালো ভাগ্যের একটা ইয়া মনে করা হয়, বা হচ্ছে যে শুভাকাঙ্ক্ষী, বলে না যে আহ, কি বলবো, যাই হোক, মানে হচ্ছে ভালো একটা বার্তা নিয়ে আসে আসলে, সেটা আশীর্বাদ স্বরূপ। তো এই পাখিটাকে সেরকম মনে করা হয়তো। তো সেই পাখিটা যখন তাদের শিপের উপর দিয়ে উড়ে উড়ে যায়, তখন সেখানকার ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে যায়। তো তারা সেখানে যে নাবিকরা ছিল সবাই মিলে তাকে খাবার দেয়, তাদের শিপের উপর দিয়ে কিন্তু পাখিটা উঠতেই থাকে। তো এর মধ্যে আবার ওয়েদার কিছুটা খারাপ হয়। তো খারাপ হওয়ার পরে হচ্ছে আমাদের যে বৃদ্ধ নাবিক এনশাইন্ট মারিনার, সে কিন্তু ক্রসবো বা তীর ধনুক দ্বারা এই পাখিটাকে শুট করে এই পাখিটাকে মেরে ফেলে। আচ্ছা, এই পাখিটাকে যখন মেরে ফেলার পরে তার যে আরো যে সহকর্মীরা ছিল বা সহযাত্রীরা ছিল, সেখানে কিন্তু ওয়েদারটা তখন বেশ ভালো হয়ে যায়। পাখিটা মারা যাওয়ার পরে সেখানে ওয়েদারটা বেশ ভালো হয়, তাদের সমুদ্র যাত্রা ঠিকঠাক ভাবে চলে, হচ্ছে যে কুয়াশা কেটে যায়, তারপর হচ্ছে সূর্যের আলো, মানে ওয়েদার এক কথায় ভালো হয়। তো এই পাখিটাকে যখন সে শুট করে মেরে ফেলে, শুরুর দিকে হচ্ছে যে তার যে সহযাত্রীরা তারা কিন্তু একটু রাগান্বিত হয়েছিল, বাট পরবর্তীতে যখন দেখে যে ওয়েদারটা বেশ ভালো আছে, তখন তারা সবাই মনে করে যে পাখিটাকে মেরে ফেলেই ভালো হয়েছে, যেহেতু হচ্ছে যে ওয়েদার খারাপ ছিল। সে পাখিটাকে মারে ফেলার পরে এখন ওয়েদার বেশ ভালো আছে, এই চিন্তাটার কারণে তার যে সহযাত্রীরা সবাই কিন্তু তার এই পাখিটাকে মেরে ফেলা সাপোর্ট করে। শুরুতে তারা রাগান্বিত হয়, তারপরে তারা সাপোর্ট করে। এখন তারা যখন সাপোর্ট করে যে এই যে পাখিটাকে মেরে ফেললো, একটা জীবে হত্যা করা হলো, একটা নিষ্পাপ জীবকে কোনো কারণ ছাড়া হত্যা করে ফেলা হইলো, তো এই জিনিসটাকে কিন্তু তার সহজে যাত্রীরা তারা সাপোর্ট করছে। তাহলে কি হলো, যে অন্যায়টাকে সাপোর্ট করলো, সে কারণে কিন্তু তারাও দোষারোপ হইলো। আমরা একটা কথা সবাই জানি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনে হচ্ছে সমান অপরাধী। আপনি ঘুষ খান
আর হচ্ছে অন্য আপনি ঘুষ খাইতে সাহায্য করেন অথবা আপনি জানেন বিষয়টা, তারপরেও যদি নিষেধ না করেন তাহলে কিন্তু সমান অপরাধী হয়। তো এক্ষেত্রে পাখিটাকে মেরে ফেলছে আমাদের বৃদ্ধ নাবিক, কিন্তু তাকে সাপোর্ট করলো তার যে সহযাত্রী তারা। তো তারা যখন তাকে সাপোর্ট করলো, সাপোর্ট করার কারণে সমান অপরাধী হয়ে গেল। এখন সমান অপরাধী হওয়ার পরে তাদের উপরে কিন্তু বেশ অভিশাপ নেমে আসে। আচ্ছা, তো এই যে তাদের উপরে অভিশাপ নেমে আসে যে তারা একটা জীবকে হত্যা করে ফেললো, তারপরে তারা তার সহযাত্রীরা তাকে সাপোর্ট করলো। এই সাপোর্ট করার কারণে তাদের মধ্যে কিন্তু হচ্ছে যে তারা সবাই কিন্তু ওই যে বৃদ্ধ নাবিককে তাকে কিন্তু সবাই আবার পরবর্তীতে ইয়া করতে থাকে যে তার উপরে ক্রোধান্বিত হয়, তাকে অভিশাপ দিতে থাকে। তো এমন অবস্থায় সেখানে দেখা যায় যে আসলে সমুদ্র, চারিদিকে সমুদ্র, বাট কিন্তু পানি পানি পান করার মতো নাই। মানে যেহেতু তারা অপরাধ করছে তাদের উপরে এই যে হচ্ছে যে অভিশাপ নেমে আসে। আমরা একটা জিনিস দেখছি শুরুতেই যে এই রোমান্টিক পিরিয়ডের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটা হচ্ছে প্রকৃতির প্রতি প্রেম, ঠিক আছে, জীবের প্রতি প্রেম, সাধারণ মানুষের প্রতি প্রেম বা ভালোবাসা। তো এখানে হচ্ছে যে জীবের প্রতি প্রেম, এই বিষয়টা আমরা মূলত দেখতে পাবো। তো এখানে তারা যখন এই তাদের মধ্যে তারা যখন এই অপরাধটাকে সাপোর্ট করলো তাদের মধ্যে অভিশাপ চলে আসে। তো সেখানে তাদের যে খাবার, এই খাবারগুলো শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে সেখানে হচ্ছে যে আসলে পানি থাকে না। তখন আমরা একটা বিখ্যাত লাইন পাবো এসটি কোলিরিজের, সেটা হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ। কোনটা? না, আমি এরকম পড়ি নাই। কবিতা থাকতেই পারে অন্যরকম, বাট এই লাইনটা ছিল না। এটা হচ্ছে এসটি কলেজের বিখ্যাত একটা লাইন। দেখেন লাইনটার মিনিংটা দেখেন, পানি পানি সব জায়গায়, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর এনি এনি ড্রপ টু ড্রিঙ্ক। কিন্তু এক ফোঁটাও নাই যেটা পান করা যায়। আচ্ছা, তারা সমুদ্রের উপরে ছিল বা সমুদ্রের মধ্যখানে ছিল, তাদের যে পানি ছিল সংরক্ষিত পানি, সে পানি শেষ হয়ে গিয়েছিল। তো সমুদ্রের মধ্যে যেহেতু তারা আছে, চারদিকেই পানি, কিন্তু সে পানি খাওয়া যাচ্ছে না কেন, ড্রিঙ্ক করা যাচ্ছে না কেন বলেন তো? লবণাক্ত পানি খাওয়া যায় না। দেখেন আপনার চারপাশে অনেকজন আছে, বাট আপনার যদি শুভাকাঙ্ক্ষী না থাকে, ধরেন আপনি একটা জায়গায় গেছেন, আপনার চারপাশে অনেক মানুষ, বাট আপনার শুভাকাঙ্ক্ষী কেউ নাই বা আপনার দলের কেউ নাই, তাহলে কিন্তু আপনি একদমই নিরুপায়। বিষয়টা হচ্ছে এরকম। তো এনাদের বিষয়টা হচ্ছে এরকম যে চারিদিকে অনেক পানি, বাট তাদের প্রয়োজনে লাগে, তাদের দরকারে লাগে এরকম এক ফোঁটা পানিও নাই। ঠিক আছে, লাইনটা কিন্তু ভাব সম্প্রসারণে আসতেই পারে, যে কোনো জায়গায় চাকরির পরীক্ষায় অনেক জায়গায় আসতেই পারে। যাই হোক, তো ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এই এই উক্তিটা কিন্তু আমাদের হচ্ছে এসটি কোয়ালিটিস করে। তো তাদের অভিশাপ স্বরূপ হচ্ছে এরকম অবস্থা চলতে থাকে, তাদের খাবার নাই, পানি নাই, এরকম একটা দুর্দশার মধ্যে কিন্তু তাদের সময়গুলা যাচ্ছে। তো এরকম অবস্থায় তাদের হচ্ছে যে এই যে নাবিক গুলা ছিল আরো 200 জন, তারা করে কি, তারা হচ্ছে এই যে অ্যালবাট্রসকে মেরে ফেলা হইলো, এই মৃত অ্যালবাট্রস কিন্তু সেটাকে যখন ধনুক তীর দিয়ে মেরে ফেলা হয়, সেটা তাদের শিপের মধ্যে আসে পড়ে। এখন সেটা শিপের মধ্যে যখন পরে সেটাকে তুলে নিয়ে আমাদের যে বৃদ্ধ নাবিক দ্য এনশাইন্ট মারিনার, এই বৃদ্ধ নাবিকের গলার মধ্যে কিন্তু সেটা ঝুলাই দেওয়া হয় মালার মতো করে। সেটা মৃত অ্যালবাট্রসটাকে তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হয়। এখন এরকম দুর্দশার মধ্যে তাদের সময় পার হচ্ছে। তো এরকম সময় একটা শিপ তাদের জাহাজের দিকে আসে, সেটার নাম হচ্ছে স্পেক্টার শিপ। আচ্ছা, তো এখানে কিন্তু সুপার ন্যাচারাল একটা বিষয় আমরা দেখতে পাবো। কিরকম? যে তাদের যে শিপটা সেটা কিন্তু একটা জায়গায় স্থির অবস্থায় ছিল। তারা যখন পাখিটাকে মেরে মেরে ফেলে তখন কিন্তু তাদের মধ্যে অনেক দুর্দশা চলে আসে। তাদের শিপটা বরফের মধ্যে আটকা পড়ে, সেটা এক জায়গায় আটকে থাকে। ঠিক আছে, এবং বাতাস বইতেছে না, আবহাওয়া কিরকম জানি। হ্যাঁ, তো এমন একটা সময় একটা শিপ বা নৌকা তাদের শিপের দিকে কিন্তু আগায় আসতে দেখেন, মানে শিপের দিকে আগায় আসতেছে, কোনো বাতাস নাই, কিছু নাই, বাট খুব তাড়াতাড়ি তাদের দিকে আগায় আসতেছে। তো এটা দেখে আমাদের বিদ্যানবী খুব অবাক হয়ে যায় যে আসলে কি ঘটতে যাচ্ছে। তো এই শিপটার নাম হচ্ছে স্পেক্টার শিপ। এই শিপটার যাত্রী ছিল 2টা। এইটুকু কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। এবং এইটুকু স্পেক্টার শিপ, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে খুবই কোশ্চিন আসে। স্পেক্টার শিপ, এই শিপটা হচ্ছে তাদের জাহাজের দিকে আগায় আসে, কোনো বাতাস নাই, কিছু নাই, বাট খুব তাড়াতাড়ি তাদের দিকে আগায় আসতেছে। এই শিপটার যাত্রী ছিল 2 জন।
আচ্ছা, দুইজন যাত্রী, একজনের নাম হচ্ছে ডেথ আর একজনের নাম হচ্ছে লাইফ ইন ডেথ। মনোযোগ দিবেন, একজনের নাম হচ্ছে ডেথ আর একজনের নাম হচ্ছে লাইফ ইন ডেথ। তারা দুজনে বসে কিন্তু ডাইস খেলতেছিল, প্লেস এট ডাইস। আচ্ছা, এটা পাশা খেলা বলে, জুয়া খেলা বলতে পারেন, ঠিক আছে। তো তারা দুইজনে হচ্ছে জুয়া খেলতেছিল। হচ্ছে আমাদের যে বৃদ্ধ নাবিক, তিনি দেখেন খুব তাড়াতাড়ি এই যে স্পেক্টার শিপটা, সেটা বাতাস ছাড়াই খুব তাড়াতাড়ি তার শিপের দিকে আগায় আসতেছে। আসার পরে আমরা যে ভুতুরে ক্যারেক্টার গুলো দেখি, হচ্ছে আপনার সবাই দেখছেন যে ঘোমটা লাগানো, তারপর হচ্ছে কালো ছায়া, মানে হচ্ছে কেমন জানি খুব ভুতুরে ভয়ঙ্কর, এরকম ভয়ঙ্কর দুইজন আসেন, তারা ছিল হচ্ছে মহিলা, উইমেন। তারা দুইজনে ছিল উইমেন, এবং একজনের হচ্ছে লিপস্টিক ছিল লাল লিপস্টিক, হ্যাঁ, তারপর হচ্ছে চুল বড় বড়, এরকম। তো ভয়ঙ্কর দুইটা ক্যারেক্টার, এরা হচ্ছে যে শিপের দিকে আগায় আসে, এবং তারা যে শিপটাতে করে আসে সেই শিপটার নাম হচ্ছে স্পেক্টার শিপ। মনে রাখবেন, আমি কিন্তু একটু পরে আবার কোশ্চেন করবো। স্পেক্টার শিপের মধ্যে আসে দুইজন, একজনের নাম হচ্ছে ডেথ, একজনের নাম হচ্ছে লাইফ ইন ডেথ। তো ডেথ এন্ড লাইফ ইন ডেথ এই দুইজনে কিন্তু খেলা খেলতেছে। কি খেলা? প্লেস এট ডাইস, বা পাশা খেলা বা জুয়া খেলা। তো দুইজনের মধ্যে যে জিতবে সে আসলে হচ্ছে আমাদের যে এনশিয়েন্ট মারিনার, তাকে মানে হত্যা করবে, বিষয়টা এরকম। এখন এই যে দুইজন খেলে ডেথ আর লাইফ ইন ডেথ, ডেথ মানে তো আমরা জানি মৃত্যু, লাইফ ইন ডেথ মানে কি বলেন তো? জীবন মৃত। আমরা একটা এক কথায় প্রকাশ করছি যে বেঁচে থেকেও যে মৃত, জীবন মৃত, মানে সে আসলে বেঁচে আছে, বাট তার দুঃখ দুর্দশা বা হচ্ছে অসুস্থতা বা যে কোনো কিছু হোক, এমন একটা ব্যাপার যে সে যেন বেঁচে থেকেও মৃতের মতো, মানে তার বেঁচে থাকা না থাকা একই কথা। তো এই দুইজন পাশা খেলে বা জুয়া খেলার পরে কিন্তু জিতে যায় লাইফ ইন ডেথ। লাইফ ইন ডেথ যখন যেতে যায়, মানে বেঁচে থাকার পরেও বেঁচে থাকার পরেও মৃত, এ কিন্তু জিতে যায়। এখন অন্য যে নাবিকরা ছিল তারা কিন্তু সবাই মারা যায় এদের দ্বারা, ডেথের দ্বারা। তাদের হচ্ছে যে যেমন জাদুর ছুরি থাকে, জাদুর অনেক কিছু থাকে না, লাঠির মতো, তো এগুলো দ্বারা হচ্ছে তারা সবাই মারা যায়। 200 জন নাবিক সবাই কিন্তু মারা যায়। বেঁচে থাকে একজন, এই যে লাইফ ইন ডেথ। এই লাইফ ইন ডেথ, জীবন বেঁচে থেকেও মৃত, এর দ্বারা মূলত আমাদের বৃদ্ধ নাবিক সে শুধু বেঁচে থাকে। এখন তিনি, একমাত্র তিনিই কেন বেঁচে থাকলেন? তার বেঁচে থাকার কারণটা হচ্ছে সে যে অ্যালবাট্রসকে, একটা জীবকে, নিষ্পাপ একটা প্রাণীকে কোনো কারণ ছাড়া হত্যা করলো। তো এই কারণ ছাড়া যে হত্যা করলো, তার অভিশাপ স্বরূপ বা তার হচ্ছে পানিশমেন্ট স্বরূপ তাকে এই শাস্তিটা দেওয়া হয়, যে বেঁচে থাকার পরেও সে হচ্ছে মৃত। এখন বলতে পারেন যে কি এমন শাস্তি? শাস্তিটার দিকে আসতেছি। যে সেখানে চারিদিকে তার যে সহযাত্রীরা ছিল, সকল সহযাত্রীরা কিন্তু মারা যায়। এখন আমরা জানি যে সাধারণত মানুষ মারা গেলে তাদের চোখ কিন্তু বন্ধ হয়ে যায়, তাই না? তাদের চোখ বন্ধ হয়ে যায়, বাট এক্ষেত্রে যতগুলো যাত্রী ছিল, মানে 200 জন নাবিক, 200 জনই কিন্তু মারা যায়, সবাই মরে যাওয়ার পরে মেঝেতে পড়ে আছে। এবং সবাই হচ্ছে এই যে বৃদ্ধ নাবিক তার দিকে তাকায় আছে, মানে তার মারা গেছে বাট তাদের সবারই চোখ খোলা, এবং এমন ভাবে তাকায় আছে দেখে মনে হবে যে সে সবাই হচ্ছে বৃদ্ধ নাবিক। ধরেন আমি বৃদ্ধ নাবিক, আমার দিকে সবাই তাকায় আছে, এমন রাগান্বিত অভিশাপ সিক্ত চোখে তাকায় আছে যে সবাই যেন তার চোখ দিয়ে হচ্ছে আমাকে অভিশাপ দিচ্ছে, বিষয়টা এরকম। তো সবাই মারা গেছে বাট সবারই চোখ খোলা আছে, অনেক ভয়ঙ্কর একটা অবস্থা। তো এরকম ভয়ঙ্কর একটা অবস্থা, তারপর তাদের শিপের মধ্যে পানি আসে, কাদা আসে, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হচ্ছে জীবজন্তু, পোকামাকড়, এগুলো তাদের শিপের মধ্যে কিন্তু উঠে চলে আসে। যেমনটা হচ্ছে আপনারা অ্যাডভেঞ্চার মুভিগুলো দেখছেন যে অনেক ভয়ঙ্কর প্রাণী টানি উপরে উঠে আসতেছে। যাই হোক, এই টাইপের বিষয়টা। তো ভয়ঙ্কর একটা পরিস্থিতি, চারিদিকে সবাই মরে আছে, আমি একা বেঁচে আছি। তারপর হচ্ছে যে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি, তাহলে আপনার অনুধাবনটা কিরকম হবে, আপনার ফিলিংটা কেমন হবে? যে আপনি সমুদ্রের মধ্যখানে দাঁড়ায় আছেন একটা জায়গায় স্থির অবস্থায়, তারপর হচ্ছে যে একটা পাখিকে আপনি মেরে ফেললেন, সে মৃত পাখি আপনার গলার মধ্যে ঝুলতেছে, আপনার যতগুলো সহযাত্রী সবাই মারা গেছে, সবাই আপনার দিকে তাকায় আছে অনেক রাগান্বিত ভাবে, তাদের চোখ থেকে যেন আগুন ঝরতেছে, এরকম একটা ব্যাপার। এতগুলা মরা লোকের মধ্যে যদি একটা মেয়ে মানুষ থাকে, সে তো এমনিই ভয়ে অবস্থা খারাপ, তাই না? কি বলেন আপুরা? হ্যাঁ, তো এরকম একটা অবস্থায় সে কিন্তু আসলে বেঁচে থাকা তার থেকে কিন্তু মরে যাওয়া বেশি ভালো, তাই না?
আচ্ছা, তো এরকম একটা অবস্থায় আমাদের অ্যাস্ট্রিকোলিডিস এরকম একটা উক্তি করছেন যে অ্যালন অ্যালন অল অ্যালন অ্যালন অন হোয়াইট শিপ। আচ্ছা, একা একা খুবই একা, চারিদিকে সবকিছু একা, চারিদিকে সবকিছু ফাঁকা, হচ্ছে এই যে বিশাল একটা শিপ, এই শিপের মধ্যে সে আছে, সেখানে হচ্ছে সে একদম একা। তো এরকম একটা অবস্থায় সে আসলে খুব ভয়ঙ্কর একটা ভুতুড়ে পরিবেশের মধ্যে আছে। তার হচ্ছে আসলে তার ফিলিংটা কিরকম ভাবে আপনারা সবাই রিয়ালাইজ করতে পারতেছেন যে এমন একটা কষ্টের মধ্যে ভুতুড়ে একটা পরিবেশের মধ্যে সে কিন্তু আছে। তো এরকম একটা অবস্থায় সে একটা স্নেক দেখতে পায়, যে স্নেকটার নাম হচ্ছে ওয়াটার স্নেক। কোন স্নেক মনে রাখতে হবে? ওয়াটার স্নেক। ওয়াটার স্নেক। আচ্ছা, এটা সে কোথায় দেখতে পায়? এটা সে তার যে শিপটা ছিল, এই শিপের যে হচ্ছে শ্যাডো বা ছায়া ছিল, সেই ছায়াটার ওই পাশ দিয়ে সে হচ্ছে এই যে ওয়াটার স্নেক এইগুলা দেখতে পায়। এখন কথা হলো ওয়াটার স্নেকটা দেখতে কিরকম ছিল? এই স্নেক গুলা বা সাপ গুলা ছিল দেখতে হচ্ছে ব্লু, নীল আকারের, তারপর হচ্ছে শাইনিং গ্রিন। আচ্ছা, তো দেখতে অনেকটা এরকম ছিল এই যে ওয়াটার স্নেক গুলা। এখন আমরা দেখলাম ক্যারেক্টার গুলো বোঝার চেষ্টা করতে হবে, ঘটনাটা একটু বোঝার চেষ্টা করতে হবে। যে শুরুতে আমরা জানলাম যে হচ্ছে তিনি একটা নিষ্পাপ পাখিকে তার হচ্ছে তীর ধনুক দ্বারা হত্যা করে, মেরে ফেলে। প্রথমে এটা জানছে, তাই না? পাখিটা হচ্ছে নিষ্পাপ এবং সুন্দর, রাজহাঁস দেখতে সুন্দর, ঠিক ওইরকমই আমি ছবিটা দিছি, পরে আপনারা স্ক্রিনে দেখাই দিচ্ছি। তো সুন্দর একটা পাখি, সেটাকে কোনো কারণ ছাড়া সে হত্যা করে ফেলে, এবং তার জন্য অভিশাপ স্বরূপ তার এবং তার যে সহযাত্রীরা ছিল, তারা যেহেতু তাকে সাপোর্ট করছে, সে কারণে কিন্তু তারা সবাই ভুগলো। এখন হচ্ছে যে এই যে একটা স্নেক, ওয়াটার স্নেক, এটা দেখতে কিন্তু বিভৎস কুৎসিত একটা সাপ, ঠিক আছে, খুব একটা সুন্দর না। সাপ সাধারণত সুন্দর হয় না, কুৎসিত হয় এবং হচ্ছে এটা ভয়ঙ্কর হয়। তো এই সাপটাকে বলা হচ্ছে ব্লেসিং স্নেক, আশীর্বাদ স্বরূপ সাপ। কেন আশীর্বাদ স্বরূপ? সে এই যে সাপটা, এই সাপটাকে কিন্তু সে প্রশংসা করে, যে সাপটা সুন্দর বা সৃষ্টির একটা সুন্দর একটা সৃষ্টি আর কি, স্রষ্টার সুন্দর একটা সৃষ্টি। সাপটাকে সে প্রশংসা করে। সাপটা যদিও কুৎসিত হওয়ার পরেও এরকম একটা ক্রিয়েচার বা সৃষ্টির প্রতি তার হচ্ছে ভালোবাসা জন্মায়, বা সেটা সে প্রশংসা করে। এখন এটা যখন সে প্রশংসা করে, প্রশংসাটা করার কারণে এই সাপ হচ্ছে তাকে বর দান করে। কিরকম? এই সাপটার যখন সে প্রশংসা করে, তার যে সহযাত্রী ছিল তারা কিন্তু সবাই মারা গেছিল। কতজন সহযাত্রী ছিল? এই 200 জন কিন্তু আবার জীবিত হয়ে যায়। দেখেন কিরকম আধ্যাত্মিক বিষয়, সুপার ন্যাচারাল। ন্যাচারাল কিন্তু এমনি বলা হয় নাই। 200 জন মারা গেছে, আবার 200 জন জীবিত হইলো। ভাই, মানুষ কি মরে যাওয়ার পরে জীবিত হয়? হয় না তো, আমরা তো দেখতে পাই না। আগে শুনছি যে হচ্ছে যে নবী বা এরকম হচ্ছে জীবিত করতো, আমরা কিন্তু দেখি নাই। তাহলে এই যে মানুষ মারা যাচ্ছে আবার জীবিত হচ্ছে, এটা কিন্তু সায়েন্স দ্বারা প্রমাণ করা যায় না, সুপার ন্যাচারালিজম। তো 200 জন কিন্তু আবার জীবিত হয়ে যায়। ওকে, তো জীবিত হয় এবং তাদের হচ্ছে যে জাহাজের মধ্যে ভালো একটা পরিবেশ ফিরে আসে, তারা সবাই হচ্ছে ধীরে ধীরে জেগে ওঠে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস, ভয়ঙ্কর যে পরিবেশটা সৃষ্টি হয়, তার যে 200 জন সহযাত্রী তারা যখন মারা যায়, ভয়ঙ্করটা আরেকটু আপনাদের ভয়টা বাড়াই দেই। তারা যখন মারা যায়, সবাই মরে যাওয়ার আগে শব্দটা এরকম হচ্ছিল যে সে যখন অ্যালবাট্রসকে হত্যা করে, একটা পাখিকে যখন হত্যা করে, সে যে চিৎকার করে ওঠে, তার যে হুঙ্কারটা ছিল, তার যে গর্জনটা ছিল, পাখিটার মরার আগে যে গর্জনটা ছিল, তার যে সহযাত্রীরা মারা যাচ্ছিল, সবাই কিন্তু মারা যাওয়ার সময় সেরকম শব্দ হচ্ছিল, একটা ভয়ঙ্কর শব্দ। ঠিক আছে, তারপর তো সবাই চোখ খুলে তার দিকে তাকায় থাকলোই। তো এটা কিন্তু তারপরে হচ্ছে দেখলাম আমরা এই 200 জন আবার জীবিত হয়ে উঠলো। এখন তারা ধীরে ধীরে উঠে দাঁড়াইলো এবং তাদের জাহাজের মধ্যে যে পরিবেশটা ছিল সেটা অনেকটা স্বাভাবিকের দিকে আসলো। স্বাভাবিকের দিকে আসার এরকম একটা সময়ে তাদের হচ্ছে যে তাদের জাহাজ চলা শুরু করে, এবং তাদের যে প্লেস বা হোম টাউন
শেষ দিকে ফেরার সময় আসে, এরকম সময় হচ্ছে আমাদের যে বৃদ্ধ নাবিক সে বাতাসের মধ্যে দুইটা শব্দ শুনতে পায়। বাতাসের মধ্যে দুইটা ভয়েস শুনতে পায়। এই দুইটা ভয়েস কার কার ছিল এটা মনে রাখতে হবে। একটু ভালো করে দেখে নেন। বাতাসের মধ্যে দুইটা ভয়েস শুনতে পায়, এটা কিন্তু একটা সুপার ন্যাচারালিজম বিষয়, যে বাতাসের মধ্যে আবার শব্দ ভেসে আসে, কোনো লোক নাই কেউ নাই, বাতাস থেকে শব্দ আসতেছে এমনি এমনি। তাহলে এটা হচ্ছে একটা আধ্যাত্মিক বা সুপার ন্যাচারালিজম বিষয়। তো তাই এই দুইটা ভয়েস শোনা যায়। এই দুইটা ভয়েস কি কি ছিল? দ্য স্পিরিট অফ জাস্টিস, আরেকটা ছিল দ্য স্পিরিট অফ মার্সি। আচ্ছা, দ্য স্পিরিট অফ জাস্টিস মনে রাখতে হবে। বাতাসের মধ্যে দুইজনের ভয়েস ভেসে আসে, দুইজনের ভয়েস ভেসে আসে। তাদের মধ্যে একজনের নাম ছিল দ্য স্পিরিট অফ জাস্টিস, অন্যজনের নাম কি ছিল? আচ্ছা, এখন এই যে দুইটা, এরা বাতাসের মধ্যে কি শব্দ করে? এখন এই যে প্রথম স্পিরিট, দ্য স্পিরিট অফ জাস্টিস, এ হচ্ছে দুই নাম্বার বা দ্বিতীয় জনকে বলে, যে কি বলে, যে হচ্ছে এনশাইন্ট মারিনার, আমাদের বৃদ্ধ যে নাবিক, তাকে নির্দেশ করে বলে যে হচ্ছে যে এই কি সেই লোক, যে লোক হচ্ছে আমাদের নিষ্পাপ অ্যালবার্ট্রোসকে হত্যা করছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা করে আপনাদের কিন্তু ব্রিফ কোশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট, সে কারণে আমি ডিটেইল একটু আলোচনা করে দিচ্ছি। আপনারা যদি ব্রিফ কোশ্চেনগুলো অ্যানালাইজ করেন সেক্ষেত্রে বিষয়গুলো দেখবেন। তো এ হচ্ছে এক এক কোশ্চেন করে। কোশ্চেনটা ছিল কিরকম, যে হচ্ছে আমাদের যে বৃদ্ধ নাবিক সে হচ্ছে নিষ্পাপ অ্যালবার্ট্রোসকে হত্যা করছে কিনা। আচ্ছা, তো এখন দ্য স্পিরিট অফ মার্সি সে রেসপন্স করে, কি রেসপন্স করে, যে হি হ্যাজ বিন পানিশড ইনাফ। আচ্ছা, জিজ্ঞেস করলো যে এই এই কি সেই লোক যে নিষ্পাপ অ্যালবার্ট্রোসকে হত্যা করছে? তো জবাব কিন্তু আমাদের স্পিরিট অফ মার্সি বা দয়ার যে সত্তা বা আত্মা, সে উত্তর দেয় যে সে অলরেডি হচ্ছে যে যথেষ্ট পানিশমেন্ট পাইছে বা শাস্তি বা সাজা পাইছে। ঠিক আছে, এইটুকু মনে রাখবেন। তাহলে আমরা কয়জন লোকের ভয়েস পাইছি? হ্যাঁ, দুইজন। কে কে ছিল? আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের কবিতাটার মূল কাহিনী। এখন কবিতাটার মোরাল কি? এত বড় একটা কবিতা আমরা পড়লাম, কবিতাটা দ্বারা তাহলে শুধু কি গল্পটাই আমাদেরকে বললো যে বৃদ্ধ নাবিক গেছিল? আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে এরকম করে কিন্তু বৃদ্ধ নাবিক সে কিন্তু ফিরে আসলো, তার নিজ দেশে ফিরে আসলো। কিন্তু তার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, এই যে এত বড় একটা ঘটনা, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেল, এই ঘটনাটা সে হচ্ছে তার সেখানকার একটা সেন্ট বা হচ্ছে যে কি বলে, সেন্টের বাংলা কি ভুলে গেলাম তো, ওই যে গির্জায় যে থাকে, কি বলে, পোপ, পোপ তো না, সেরকমই, পোপ, পাদ্রি, সেন্ট, যাই হোক। তো এক কথায় হুজুর আর কি, হুজুর টাইপের একজন লোককে বলে যে হচ্ছে আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছে। ঠিক আছে, পুরো ঘটনাটা বর্ণনা করে। এটা শোনার পরে সেই সেন্ট হচ্ছে তাকে নির্দেশ দেয় বা তাকে বলে বা অ্যাডভাইস দেয় যে তুমি এই যে ঘটনাটা, এটা হচ্ছে অন্য মানুষকে বলবা, কিছুদিন পর পর বলবা। মানে এটা যখন সে বলবে, মানে তাকে এরকম বলা হয় যে যখন সে তার এই যে ঘটনাটা তার সাথে ঘটে গেছে এটা যখন অন্যের কাছে বর্ণনা করবে, তখন সে নিজে অনেকটা হালকা বোধ করবে, তাকে অনেকটা ভালো লাগবে, তার যে মানসিক অশান্তি সেটা কমে যাবে। ঠিক আছে, আবার হচ্ছে কিছুদিন এটা সাময়িক হবে, আবার কিছুদিন পরে কিন্তু অশান্তিটা তার মধ্যে আবার ফিরে আসবে। এটা দূর করার জন্য ঠিক একইভাবে আবার অন্যজনকে বলতে হবে। এটা হচ্ছে তাকে নির্দেশ দেয়, এবং সেই অনুসারে সে হচ্ছে আমাদের ওয়েডিং গেস্ট, এই গেস্টকে কিন্তু তার এই গল্পটা বলা শুরু করে। তাহলে শুরু হয়েছিল ওয়েডিং গেস্ট থেকে, এবং সেখানে যাই কিন্তু শেষ হলো। এবং তাকে বলার কারণটাই হচ্ছে এটা, যে এই যে সেন্ট তাকে নির্দেশ দিছিল তার যে গল্পটা সেটা বলার জন্য, তার যে দুঃখ ভরা ভারাক্রান্ত এরকম একটা জীবনের অ্যাডভেঞ্চারিয়াস ঘটনা, এই ঘটনাটা সে কিন্তু হচ্ছে ওয়েডিং গেস্টকে এভাবে করে শোনায়। ঘটনাটা কি সবাই বুঝতে পারলাম? একটু সবাই রেসপন্স করেন।
আচ্ছা, যারা লাইভে আছেন একটু বলুন তো বিষয়টা কি বুঝাইতে পারলাম পুরো ঘটনাটা? আপনারা কিন্তু ইউটিউবে এত ক্লিয়ার করে বা অনেক জায়গায় অনেক ক্লাস আছে, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে বিষয়গুলো কেন হয়েছে, কিভাবে ডিটেল, এত ডিটেল কোথাও পাবেন না। আপনারা হয়তো বা অনেকে ভিডিও দেখতেই পারেন বা দেখছেন, তাহলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে এরকম ডিটেল করে বা এত গভীরে যায় কিন্তু আর কোথাও পাবেন না, এটুকু আমি বলতে পারবো। আচ্ছা, এখন একটু সবাই রেসপন্স করেন। যারা ফেসবুকে আছেন একটু বলেন তো সবাই বুঝতে পারছেন কিনা। দুইজন বলছে, আর বাকিরা? বাকিরা কি বুঝেন নাই? ভাইয়া এবং আপুরা? আমার গলা শুকিয়ে গেছে ভাই, অনেক বকবক করতেছি। এত কিছু বলার পরে আপনাদের কাছে ছোট্ট একটা রেসপন্স চাচ্ছি যে বুঝতে পারলেন কিনা। আমার শুধু এটুকুই দরকার, এটুকুই হচ্ছে ইন্সপিরেশন আমার। জি জি, আপনারা পারছেন হচ্ছে, আমি একটু কমেন্টে চাচ্ছি যারা লাইভে দেখতেছে। ওকে, মোটামুটি সবাই বলছে যে ভালো বুঝতে পারছে। ওকে, এটাই হচ্ছে ভাই সার্থকতা। আপনারা অনেকেই হয়তো টিউশনি করান, ক্লাস নেন, বুঝতে পারবেন যে হচ্ছে যখন বুঝাইতে পারবেন। আপনারা তো সবাই হচ্ছে আমার ছোট ভাই বা বোনের মতো, তাই না? এখন এই যে একটা ক্লাস নিতে গেলে অনেক সময় লাগে। আমি গতকালকে ক্লাসটা নিয়ে আমি একটু অসুস্থ ছিলাম, এবং একই সাথে এই যে পুরো বিষয়গুলা এত ক্লিয়ার করে আমার নোট করা হয় নাই। এবং আপনাদের নোটটা আজকে দেখবেন অনেকগুলা কোশ্চেন অ্যাড করা হয়েছে যাতে করে আপনাদের পরীক্ষায় ভালো একটা প্রিপারেশন হয়। আমাদের হচ্ছে যে আপনাদের যে রুটিন দেওয়া আছে, রুটিনে কিন্তু কয়েকটা কোশ্চেন দেওয়া আছে মাত্র। তো আমি দেখলাম যে এর সাথে আরো কিছু কোশ্চেন ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের নোটের মধ্যে দিয়ে দেওয়া দরকার। তো নোটটা আপনাদেরকে দিয়ে দেবো, দেখবেন সেখানে অনেকগুলো কোশ্চেন আজকে এক্সট্রা পাবেন। যাই হোক, তো এই যে গল্পটা পড়লাম, গল্প না কবিতা, তো কবিতার মধ্যে গল্প আসলে বর্ণনা করা হয়েছে। তো এইখানে এটার মোরালটা কি, এটা বলার কারণটা কি? এটা যেহেতু একটা এলিগরিক্যাল পোয়েম, এলিগরিক্যাল পোয়েম হওয়ার সুবাদে এটার হচ্ছে অবশ্যই একটা মোরাল সিগনিফিকেন্স থাকবে। তো সেই জিনিসটা কি, সেটা আমরা কবিতাটা শেষের মধ্যে কয়েকটা লাইন পাবো। সেটা হচ্ছে এরকম: হি প্রেথ দ্য বেস্ট হু লাভ দ্য বেস্ট। আর একটু ধৈর্য ধরেন, আর বেশিক্ষণ নাই। আপনারা হয়তো বা অনেকে ভাবতেছেন যে ভাই খেলা দেখতে হবে, যাবো গা। ভাই খেলা কিন্তু আমিও দেখবো, হ্যাঁ। আপডেট দিয়েন কটা বাজে, টাইম হইলে বলিয়েন, আমিও খেলা দেখতে যাবো। আহ, আজকে আর্জেন্টিনার সাপোর্টার চাই, মেসি কাপটা পাক। ঠিক আছে, বেশি কিছু না বলি, আজকে আর্জেন্টিনার সাপোর্টার। হ্যাঁ হ্যাঁ, যাক, লেজেন্ড। All things, both great and small, for the dear God. আমি একটু লাইনটা লিখে দিচ্ছি কারণ এটা ইম্পর্টেন্ট একটা লাইন, মনে রাখার মতো। ফর দ্য ডিয়ার গড হু লাভ আস, who loved us, he made and loved, he made and love all. এই, আচ্ছা, মূল যদি আমরা সামারি বের করতে যাই, কবিতাটার মূল যে বিষয়টা যদি আমরা খুঁজতে যাই, তাহলে হচ্ছে সেটা এটা যে হি প্রেড দ্য বেস্ট হু লাভ দ্য বেস্ট, all things both great and small, for the dear God who loved us, he made and loved all. সামারিটা হচ্ছে এরকম যে স্রষ্টার যে সৃষ্টি, সেটা হইতে পারে হচ্ছে ছোট, গ্রেট অর স্মল, ছোট বা বড়, অনেক ছোট হইতে পারে, অনেক বড় হইতে পারে, কুৎসিত হইতে পারে দেখতে, অনেক সুন্দর হইতে পারে। বাট সৃষ্টি, স্রষ্টা যাই কিছু সৃষ্টি করছে না কেন, সবকিছু হচ্ছে স্রষ্টার কাছে পছন্দনীয়। আপনি হচ্ছে যে অনেকগুলো জিনিস তৈরি করলেন, তো আপনি নিজে নিজে বানাইলেন, বানানোর পরে আপনার কাছে কিন্তু সবগুলাই প্রিয় হবে। কোনোটা হয়তো বা সুন্দর হবে, কোনোটা হচ্ছে সুন্দর হবে, খারাপ হবে, যাই হোক। তো সবগুলা কিন্তু আপনার কাছে ভালো লাগার বিষয়, ভালো লাগবে সবগুলা জিনিস, আপনি যাই বানান বা যাই করেন না কেন। তো স্রষ্টা হচ্ছে যে জিনিসগুলা ক্রিয়েট করছে, সৃষ্টি করছে, তার কাছে কিন্তু সবগুলাই প্রিয়, সেটা ছোট জীব হোক আর বড় জীব হোক। এখন আমরা এটার যদি বাংলা সামারি এরকম করি যে জীবের দয়া করেছে যে জন, সেই জন সেবিচ্ছে ঈশ্বর। মানে তাহলে হচ্ছে যে জীবে যে দয়া করে সে হচ্ছে যেন স্রষ্টাকে বা
স্রষ্টার সেবা করছে, এরকম একটা বিষয়, ঈশ্বরকে সেবা করছে। তো তার যে পুরো এই যে কবিতাটা, এই কবিতাটা দ্বারা তিনি এটা বুঝাইতে চাইছেন, আমরা শুরুতে জানি রোমান্টিক পিরিয়ড বা এইজের হচ্ছে যে একটা বৈশিষ্ট্য, যে জীবের প্রতি ভালোবাসা, সৌন্দর্যের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা। তো এটা একটা প্রাকৃতিক জীব, প্রকৃতির এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা বৃদ্ধ নাবিক সে হচ্ছে যুবক বয়সে যখন সে অভিযানের মধ্যে যায় তখন এটাকে সে হত্যা করে। তো এটা হত্যা করার জন্য তার কোনো কারণই ছিল না। এই যে অ্যালবাট্রোস, সে তাকে কোনো আহ, তার কোনো ক্ষতি করে নাই, তাকে কোনো বিরক্ত করে নাই, মানে কোনো রিজনই ছিল না। উইদাউট এনি রিজন হি কিলড দ্য বার্ড। ঠিক আছে? তো সে যেহেতু কোনো কারণ ছাড়া এই পাখিটাকে মেরে ফেলে, এই যে স্রষ্টার একটা সৃষ্টির প্রতি তার যে এই যে অমানবিক ব্যবহারটা, এই ব্যবহারের কারণে তার উপরে কিন্তু অভিশাপ নেমে আসে। ঠিক আছে? এটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে মূলত যে আপনি যাই করেন না কেন, আপনাকে কিন্তু সেটার পাপ ভোগ করতে হবে। আপনি যদি খারাপ কোনো কাজ করেন, কোনো হচ্ছে জীবকে হত্যা করেন, ঠিক আছে, শুধু জীবে হত্যা না, আপনি খারাপ কোনো কিছু যদি করেন, সেটার ফল কিন্তু আপনাকে অবশ্যই ভোগ করতেই হবে। ঠিক আছে? এই বিষয়টা এখানে আমাদের এই কবিতাটা দ্বারা, এই 625 লাইনের একটা কবিতা, এই কবিতা দ্বারা এই জিনিসটাই বোঝানো হচ্ছে। আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি সেই কারণে লিখে দিছি যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এলোন এলোন অল এলোন। হুম। তারপরে হচ্ছে যে এটা হি প্রেড দ্য বেস্ট, আমি আপনাদের নোটের মধ্যে এটা দিয়ে দিছি, টেনশন নাই। সেখান থেকে মুখস্থ করে আপনারা ইউজ করতে পারবেন। তবে একটা কথা, কোটেশন যখন ইউজ করবেন লাল কালি অবশ্যই ইউজ করবেন না। আপনারা অনেকেই হোমওয়ার্ক করেন, হোমওয়ার্কের অনেকেই হচ্ছে যে লাল লাল কালি রেড পেন ইউজ করেন। তবে পরীক্ষায় কিন্তু এই কাজটা একদমই করা যাবে না। ওকে, এখন বলেন, এখন বলেন যতটুকু আলোচনা করলাম এতটুকু বোঝা গেছে কিনা? আরো আলোচনা আছে, যতটুকু আলোচনা হয়েছে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? একদম একদম ক্লিয়ার বোঝা গেছে তো নাকি? ওকে, তাহলে এখন আমরা হচ্ছে যে স্ক্রিনে একটু কোশ্চেন গুলো দেখি। ঠিক আছে? স্ক্রিন দেখা যায়? ওকে, যারা লাইভে আছেন তারা কি দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন। ওকে, এক ভাই কমেন্ট করছে, বুঝতে পারছি, যদিও শেষের দিকে জয়েন করছি তবুও বুঝতে সমস্যা হয়নি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি নোটটার মধ্যে, হচ্ছে যে কোশ্চেন কি কি ছিল আমাদের রুটিনের মধ্যে, সেটা কি কি অ্যাড করছি। প্রথমে হচ্ছে আমাদের এই যে হচ্ছে এই ব্যক্তি, আমরা সবাই দেখতে পাচ্ছি এটার ছবি। তো ইনার নামই হচ্ছে এসটি, কি বলেন? হ্যাঁ, হাই হাই। হাই হাই, দেখতে না পারলে তো সমস্যা। ভাই আমার গলা শুকায় গেছে। ওকে, তো এখন আছে এই এসটি কলিরিস, তার সম্পর্কে আমাদের ডিটেল একটু তার সম্পর্কে ইনফরমেশন আছে, কত সালে জন্মগ্রহণ করলেন, কোথায় জন্মগ্রহণ করলেন ইত্যাদি। তারপর তার হচ্ছে প্রফেশন কি, তিনি ইংলিশ পোয়েট, লিটারেরি ক্রিটিক, তারপর হচ্ছে ফিলোসোফার ইত্যাদি এই বিষয়গুলা। ওকে, তো তাকে বলা হয় আফিম ইটার। হ্যাঁ ভাইয়া। আফিম, আফিম শব্দের অর্থ কি? ও আচ্ছা আচ্ছা, ক্রিটিক, ক্রিটিক অর্থ হচ্ছে সমালোচক। এখন সমালোচকটা কিরকম?
আমরা সাধারণত সমালোচনা বা সমালোচক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে অন্যের নামে যত মিথ্যা কথা, যত নিন্দা করা যায় সেটা, তাই না? কিন্তু আপনারা যখন থার্ড ইয়ারে উঠবেন, আপনাদের পরীক্ষার সামনে মানে ১ মাস পরেই পরীক্ষা, পরীক্ষা শেষ হলে আপনার থার্ড ইয়ারে উঠে যাবেন। ওকে। থার্ড ইয়ারে ওঠার পরে একটা সাবজেক্ট পাবেন, সেই সাবজেক্টটার নাম হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। সেখানে দেখবেন সবাই শুধু সবার সমালোচনা করছে। ঠিক আছে? ক্রিটিসাইজ করছে। যারা ক্রিটিসাইজ করে তাদেরকে বলা হয় ক্রিটিক। তো তিনি হচ্ছে ক্রিটিসাইজ করছে এবং তার ক্রিটিসাইজ করে যে লেখা বইটা সেটার নাম হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, যেটা আমি বোর্ডে অলরেডি আলোচনা করে দিছি। তো এটার মধ্যে তিনি হচ্ছে সমালোচনা করছেন অন্য কোনো রাইটারের অন্য কোনো লেখা নিয়ে। ঠিক আছে? তো সমালোচনাটা কিরকম? আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে অন্যের নিন্দা করা। বাট আপনারা যে ক্রিটিসিজম যে সাবজেক্টটা সেখানের মধ্যে দেখতে পাবেন সমালোচনার বিষয়টা আসলে শুধু অন্যকে পচানো না, অন্যের নামে নিন্দা করা না, সেখানে একজন ব্যক্তি সম্পর্কে তার ভালো কি কি গুণাবলী বা তার একটা লেখা সম্পর্কে যদি বলা হয় তাহলে সেটার মধ্যে ভালো কি কি দিক আছে, আবার একই সাথে খারাপ কি কি দিক আছে, দুইটা জিনিসই কিন্তু আলোচনা করা। এটাকে বলা হচ্ছে আমাদের লিটারেরি ক্রিটিসিজমের ভাষায় ক্রিটিসাইজ করা। মানে সমালোচনা করতে গেলে ভালো দিক খারাপ দিক দুইটাই বলতে হবে। বাট আমরা যেটা করি, একটা তিনজন বন্ধু, তিনজন চারজন বন্ধু, পাঁচজন বন্ধু, একটা বন্ধু নাই তাকে নিয়ে সবাই শুরু করে সমালোচনা করা যে সে এটা করছে ওটা করছে, জানিস সে 4টা প্রেম করে রে। হ্যাঁ, এরকম করি আমরা। কি আপনারা করেন না? হ্যালো, হ্যালো। করা উচিত না, গুড। এটাকে বলে আসলে গীবত করা। ইসলামিক ভাষায় যদি বলি গীবত করা। যে গীবত করে সে হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ এটা। ওকে। তো এটাকে বলা মূলত হচ্ছে ক্রিটিসাইজ করা, আর যে ক্রিটিসাইজ করে তাকে বলা হয় ক্রিটিক। ওকে। তো এখন তার যে বিখ্যাত লেখাগুলা সেই লেখাগুলা হচ্ছে এগুলা। তার রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার, কুবলা খান, ডিজেকশন এন্ড ওথ, বায়োগ্রাফিয়া লিটারিয়া ইত্যাদি এগুলা। তার ফেমাস কোটেশন, ভাই বলছিল এগুলা কি আমরা লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লিখবেন। এই যে এখানে আমি এড করে দিছি, অ্যালোন অ্যালোন অল অ্যালোন, অ্যালোন অন আ হোয়াইট হোয়াইট সি ইত্যাদি এই লাইনগুলা। এখন এটার থিম কি? আমরা যে পুরো কবিতাটা পড়লাম, এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, না শেষ হয় নাই, শেষ হলে ফোন দিতেছে। আচ্ছা, তো থিম আমরা অলরেডি যেটা আলোচনা করছি সেটাই, সামারি সামারি যে গল্পটা বললাম সেটা। এগুলাকে আমি আবার পড়ে দিব? অনেক বড় নোট ভাই। হ্যাঁ, আপনাদের কিন্তু বাংলা এড করে দেওয়া আছে, যেগুলো আলোচনা করে দিছি সবগুলো বিষয় কিন্তু প্রাসঙ্গিক, মিল পাবেন। হ্যাঁ, অবশ্যই গ্রুপে পাবেন, গ্রুপে লিংক শেয়ার করা হবে। আচ্ছা, তারপরে এই যে আমরা এত বড় কবিতাটা পড়লাম, এটার মেসেজ কি বা মোরাল কি? এটা দ্বারা কি শিক্ষা দেওয়া হয়েছে সেই জিনিসটা এখানে এড করে দেওয়া আছে। এই যে পাখিটা, এই পাখিটাকে বলা হচ্ছে অ্যালবাট্রস। দেখা যায় পাখিটাকে অনেকটা রাজহাঁসের মতো না? হ্যাঁ। তো এই পাখিটাকে বলা হচ্ছে অ্যালবাট্রস। ওকে। তারপর হচ্ছে সুপার ন্যাচারালিজম, এটার উপরে এটা কি জিনিস সেটা বলা আছে। তারপর একই সাথে আমাদের যে কবিতাটা, এটার সুপার ন্যাচারালিজম কি কি এলিমেন্ট আছে, আচ্ছা সেটা আমি বলতে ভুলে গেছি, আমি একটু শর্ট করে বলে দেই। আমরা এই যে ইয়াটা পড়লাম, কবিতাটা, সুপার ন্যাচারালিজম বিষয়টা কি জানছি আমরা, যে ভৌতিক, তাই না? এবং যেটা হচ্ছে সায়েন্স দ্বারা প্রকাশ করা যায় না। আপনারা একটু ভালো করে শুনে নেন। আমি একদম পয়েন্টে কথা বলবো। এখানে অনেক কিছু বলা আছে, বাট এলোমেলো ভাবে আমি হচ্ছে পয়েন্ট গুলো বলে দেই। যে এখানে যে আমরা স্ট্রাকচার শিফটটা দেখতে পাই, এটা কিন্তু ভৌতিক ব্যাপার ছিল, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সুপার ন্যাচারালিজমের একটা এলিমেন্ট। ভৌতিক যেহেতু বিষয়টা এটা। এখন আপনাদের যদি ব্রড কোশ্চেনে এটা আসে তাহলে হচ্ছে এই পয়েন্টটা দিয়ে আপনারা এলাবোরেট করে ডিসকাশন করতে পারবেন। আচ্ছা, এই শিফটটাতে কয়জন আসছিল? ২ জন। ডেথ এবং লাইফ ইন ডেথ, এই ২ জনের কিন্তু সুপার ন্যাচারাল এলিমেন্ট। আচ্ছা, তারপর এই যে ২০০ জন মারা যায়, ঠিক আছে? ভৌতিকভাবে ২০০ জন যে মারা যায়, চোখ খুলে থাকে, এটাকেও আমরা সুপার ন্যাচারাল এলিমেন্টের মধ্যে নিয়ে আসতে পারি।
তারপর যখন সে হচ্ছে যে স্নেকটা দেখলো, ওয়াটার স্নেকটার প্রশংসা করলো, প্রশংসা করার পর তার যে গলা থেকে যে হচ্ছে যে দ্য ডেড বডি অফ অ্যালবাট্রোস, এটা যে পড়ে যায়, ফলিং অফ দ্য ডেড বডি অফ অ্যালবাট্রোস ফ্রম হিজ নেক, আমরা বলতে পারি তার গলা থেকে এটা কিন্তু ছুটে যায়, মানে পড়ে যায়। ঠিক আছে, এটা আমরা অলরেডি আলোচনা করছি। তো এই যে পড়ে যাওয়াটা, এটা কিন্তু হচ্ছে একটা অতি প্রাকৃত বিষয় বা সুপার ন্যাচারাল এলিমেন্টের মধ্যে পড়ে। তারপর ওই যে স্ট্রাকচার শিপটা, সেটা হচ্ছে বাতাস ছাড়াই তাদের দিকে যে চলে আসে খুব দ্রুত গতিতে, এটাও কিন্তু একটা ভৌতিক ব্যাপার। বাতাস নাই, কিছু নাই, কিন্তু এত দ্রুত গতিতে একটা শিপ কিভাবে তাদের নৌকার দিকে আগায় আসতে পারে? তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি দ্য মুভিং অফ দ্য শিপ উইথাউট উইন্ড। আচ্ছা, তারপর সেখানে তার যে সহযাত্রী ছিল 200 জন, তারা কিন্তু আবার বেঁচে ফিরে যায়। আমরা এটা বলতে পারি ভাবে দ্য কামিং ব্যাক অফ লাইফ অফ ডেথ সেলর। মৃত যে নাবিকরা তারা যে আবার ফিরে আসে, জীবিত হয়ে ফিরে আসে, এটা হচ্ছে একটা হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্ট। তারপরে বাতাসের মধ্যে যে দুইটা ভয়েস আমরা পাই, দ্য টু ভয়েস ইন উইন্ড, এই দুইটা শব্দ, দুইটা হচ্ছে বাতাসের যে ধ্বনি, এই ধ্বনিগুলোকেও কিন্তু আমরা সুপার ন্যাচারাল এলিমেন্ট হিসেবে কল্পনা করতে পারি। তো এই এলিমেন্ট গুলা দেখানোর মাধ্যমে আপনি সুন্দর করে প্রমাণ করবেন যে এই উপাদানগুলা বা এই সুপার ন্যাচারাল এলিমেন্ট গুলা আমরা দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার কবিতার মধ্যে পাই। বুঝতে পারলাম? ওকে। তো এখানে জাস্ট সেই জিনিসগুলাই সুন্দর করে বলে দেওয়া আছে, এবং তারপরে বাংলা তো আপনারা পাচ্ছেনই, বাংলা অনুবাদ অবশ্যই আছে সেটা। তারপর বলছে, পরের কোশ্চেন হচ্ছে যে রাইট আ নোট অন দ্য ক্যারেক্টার অফ ওয়েডিং গেস্ট ইন দ্য পোয়েম দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার। তার ক্যারেক্টারটা কিরকম ছিল? সে হচ্ছে, আমরা জানি যে প্রথমে একটু বিরক্ত হয়, এই যে এই লাইনটা বলছে, হোল্ড অফ আনহ্যান্ড মি গ্রে ব্রেড লোন, হ্যাঁ, ছেড়ে দাও, আমার হাত ছেড়ে দাও। হচ্ছে যে ওই যে গ্রে ব্রেড, তার হচ্ছে ধূসর রঙের যে দাড়ি, এই দাড়িওয়ালা বুড়ার কথা বলতেছে যে আমার হাত ছেড়ে দাও। সে বিরক্ত হয়ে কিন্তু এই কথাটা বলে, এবং তার যে সে হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে আসছে, সে বিয়েতে খেতে না যায়, তার ক্ষুধাও লাগছে, বিয়ের শব্দ শুনতে পাচ্ছে, বিয়ের বাজনা তার কান পর্যন্ত আসতেছে, বাট সে তাকে হচ্ছে যে জোর করে গল্প শোনাচ্ছে। তো তার ক্যারেক্টারটা কিরকম ছিল, সেই জিনিসটা আমরা এখানে পাবো। আপনারা পড়ে নেবেন, খুব সহজ ভাষায় দেওয়া আছে। তারপর রাইট আ নোট অন ব্যালেট। ব্যালেট কি জিনিস? হচ্ছে দ্য ওয়ার্ড ব্যালেট হ্যাজ বিন derived ফ্রম ইটালিক ওয়ার্ড ব্যারলি হুইচ মিন টু ডান্স। তো এটা হচ্ছে ইটালিক ওয়ার্ড থেকে আসছে, যেটার মানে হচ্ছে নাচা। বাট পরবর্তীতে এই যে ব্যালেট, এটার মিনিং আমরা জানি যে এটা হচ্ছে যে ড্রামাটিক অ্যাকশন থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ড্রামাটিক নেরেটিভ ওয়েতে এটা বর্ণনা করা হবে কবিতার মধ্যে, সেটা তো ডিটেল আলোচনা এখানে আছে, পুরোটাই আছে, আপনি পড়ে নেবেন। এবং আমরা অলরেডি আলোচনা করছি যে রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার এটা কিভাবে একটা ব্যালেন্স। আচ্ছা, এই কোশ্চেন গুলা কিন্তু সবগুলো আপনাদের রুটিনের মধ্যে ছিল না, আপনারা যদি রুটিন লক্ষ্য করেন সবগুলাকে ছিল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সে কারণে অ্যাড করে দিছি। আর এগুলো অ্যাড করতে যাই সময় লাগছে গতকালকে, সেই কারণে ক্লাসটা নেওয়া হয় নাই, আর আমি অসুস্থ ছিলাম, আপনাদেরকে বলছি। ওকে, তারপরে এলিগরি কি, এবং এই কবিতাটা এলিগরি কেন, সেই জিনিসটা আছে। তারপরে হচ্ছে যে এই যে ডিসক্রাইব দ্য সাফারিংস অফ দ্য এনশিয়েন্ট মাইনার ফর কিলিং দ্য অ্যালবাট্রস, যে অ্যালবাট্রসটাকে মারার পরে তার যে সাফারিং, যেটা আমরা আলোচনা করলাম, সেই সাফারিংটা আপনাদেরকে বর্ণনা করতে হবে, পানিশমেন্ট তার কিরকম ছিল সেটা। তারপরে হচ্ছে কমেন্ট অফ দ্য সিগনিফিকেন্স অফ ডেথ এন্ড লাইফ ইন ডেথ দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার। তো এই যে কবিতাটা, এই কবিতাটার মধ্যে ডেথ এবং লাইফ ইন ডেথ, এই দুটার গুরুত্ব কি, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, সেই জিনিসটা এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আর এই কোশ্চেনটা, শেষ যে কোশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট। হাউ ডাজ কোরিস মিঙ্গল দ্য ন্যাচারাল এন্ড সুপার ন্যাচারাল ইন দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মারিনার? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবার পরীক্ষায় আসবে মনে হয়। এখানে কি কি ন্যাচারাল এলিমেন্ট আর সুপার ন্যাচারাল এলিমেন্ট আছে। তারপর হচ্ছে যে এই যে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্পেক্টার শিপ ইজ আ সুপার ন্যাচারাল এলিমেন্ট, আমরা অলরেডি আলোচনা করলাম। তারপর দ্য ম্যানার অফ দ্য ডেথ অফ 200 sailor is also supernatural. The coming back to life of the dead sailors is supernatural event. Falling the dead albatross from the mariner's neck is also supernatural element. তো এগুলা হচ্ছে সুপারন্যাচারাল এলিমেন্ট। এবং শুরুর দিকে হচ্ছে আমরা প্রাকৃতিক বিষয়গুলো পাই, যে হচ্ছে কুয়াশা, তারপরে হচ্ছে যে সমুদ্রের মধ্যে বরফ, এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস। তো এই যে প্রাকৃতিক এবং প্রকৃতির মধ্যে যে সুপার ন্যাচারাল এলিমেন্ট গুলা, ন্যাচারালের মধ্যে সুপার ন্যাচারাল জিনিসগুলা
এইগুলো হচ্ছে তিনি একসাথে আমাদের অ্যাস্টিকোলিডিস এমন ভাবে দুইটা জিনিস মিক্সচার করে দিছেন যাতে করে গল্পটা অন্যজন যে পড়বে বা যে শুনবে তার কাছে কিন্তু অনেকটাই বাস্তব মনে হবে। আমরা শুরুতেই জানি যে হচ্ছে আমাদের এসটি কলেজের ন্যারেটিভ পাওয়ারটা অনেক অসাধারণ, খুবই চমৎকার, এবং সেই পাওয়ারের মধ্যে এটাও ইনক্লুড ছিল যে তিনি এমন ভাবে তার গল্পগুলো উপস্থাপন করেন বা বর্ণনা করেন যাতে করে শুনতে সেটা হচ্ছে বাস্তব মনে হয়, এবং যে হচ্ছে লিসেনার যে শুনবে তার কাছে কিন্তু সেটা মানে বাস্তব মনে হবে এবং সে কনভিন্স হয়ে যাবে। এভাবে তিনি ন্যাচারাল এবং সুপার ন্যাচারাল বিষয়গুলো একসাথে মিঙ্গল করে ফেলে, মিক্স করে ফেলে এবং উপস্থাপন করে তার এই কবিতাটার মধ্যে। ওকে, আমার গলা শুকায় গেছে ভাই। এখন বলেন, কারো কোনো কোশ্চেন আছে নাকি? না থাকে তাহলে আমি শেষ করব। আচ্ছা, ওয়াটার স্নেকটা আমি বলছি। ওয়াটার স্নেক হচ্ছে যে তিনি যখন ওই যে অভিশাপের মধ্যে থাকে, হ্যাঁ, সবাই হচ্ছে মরে পড়ে থাকে, এরকম সময় তিনি হচ্ছে ওয়াটার স্নেকটা দেখতে পায়। এখন কথা হলো যে ওয়াটার স্নেকটা তিনি কোথায় দেখতে পায়? আচ্ছা, এটা আপনি এভাবে বলতে পারেন যে হি স ইট বা দ্য ওয়াটার স্নেক বিয়ন্ড দ্য শ্যাডো অফ হিজ শিপ। মানে তার যে শিপ ছিল, এই শিপের যে ছায়া ছিল, এই ছায়ার পিছনে হচ্ছে যে সে এই ইয়াটাকে দেখতে পায়, ওয়াটার স্নেকটাকে। আচ্ছা, ওয়াটার স্নেকটা দেখতে কিরকম ছিল যদি বলেন, তাহলে হচ্ছে এটা দেখতে ছিল, এটা রং ছিল নীল এবং শাইনিং গ্রিন। হ্যাঁ, মানে হচ্ছে আলোকে একটু হচ্ছে উজ্জ্বল সবুজ এরকম রঙের ছিল, এবং কালো কালো ছাপ ছিল এর মধ্যে, মানে ভয়ঙ্কর একটা সাপ, কুৎসিত দেখতে, একদমই ভালো না এটা। এবং সে হচ্ছে এটার প্রশংসা করছিল, বুঝতে পারলেন? আচ্ছা, কেন প্রশংসা করলো? আমরা শুরুতে জানি সে হচ্ছে এত সুন্দর অ্যালবাট্রস একটা পাখি, এই পাখিটাকে সে হত্যা করে ফেলে। বাট পরবর্তীতে সে যখন এত বেশি অভিশাপের মধ্যে, এত দুর্দশার মধ্যে পড়ে, পড়ার পরে সে আসলে হচ্ছে যে অনেকটা মাতলামি যেরকম করে, মাতলামের মতো, মাতালের মতো করে সে কিন্তু পড়েছিল। তার পাশে সবাই মরে পড়ে আছে, সে আসলে এরকম একটা অবস্থার মধ্যে সে যখন এই সাপটাকে দেখে আবছা আবছা ভাব নিয়ে, তার কাছে কিন্তু এটা ভালো লাগে এবং সে নিজের অজান্তেই প্রশংসা করে ফেলে। ঠিক আছে? তার কাছে ভালো লাগে, সে প্রশংসা করে ফেলে। এবং যখন সে প্রশংসা করে, প্রশংসা করার পরে এই সাপটাই কিন্তু তাকে বরদান করে বা আশীর্বাদ করে, এবং আশীর্বাদ স্বরূপ তার যে অন্য নাবিকরা বা সহযাত্রীরা ছিল তারা জীবিত হয়ে ওঠে। ওকে, তো এখানে আজকে শেষ করি নাকি ভাই? আমার গলা একদমই শুকিয়ে গেছে। খেলা দেখবেন হয়তো বা সবাই। হুম, শিওর। না না না, এরকম কিছু, না না, এরকম একটা ঘটনা একটু একটু আছে, বাট তিনি পুরোটা স্বপ্ন দেখছেন বিষয়টা এরকম না। তিনি পুরোটা স্বপ্নে দেখছেন বিষয়টা এরকম না। এখনই এখনই জাস্ট ক্লাস শেষ করব, দিয়ে দিব। ওকে, তাহলে ভাইয়া সবাই বুঝতে পারছেন তো নাকি? ক্লাস ভালো লাগছে সবার? ওকে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে ভালো থাকবেন সবাই। হ্যাঁ, খেলা দেখেন, ফাইনাল খেলা। সে পর্যন্তই। সম্ভবত আগামীকালকে আপনাদের ক্লাস আছে কিনা? সম্ভবত আগামীকালকে ক্লাস আছে আবার। ওকে, কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে দেখা হবে আপনাদের সাথে। আমি জানি না, রুটিন দেখতে হবে, মনে নাই। ঠিক আছে, তো শেষ করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।